জি জি স্যার। স্যার। আচ্ছা, ফাইন। জি স্যার। সো ফার্স্টে আমি পার্ট বি দিয়েই শুরু করি। পার্ট বি এর ডিসকাশন ওয়ান নিয়ে আসলে সাজেশন দেওয়ার কিছু নাই। আমি সাজেশন আসলে দিতেছি কিনা এটা আগে বলে নেই। আহ, তোমরা চাও যে হইতেছে একটু ছোট করে দেই, কমায় দেই, সহজ করে দেই বা এরকম কিছু। বাট বাস্তবতা হচ্ছে এরকম যে তোমাদের এই যে প্রশ্নগুলা, এগুলো মডারেশন হয়। মডারেশন বোর্ড বলে একটা জিনিস আছে বুটেক্সে। আমরা দুজন টিচার যে দুই সেট কোয়েশ্চেন করি, সেগুলোকে বিভিন্নভাবে মডিফাই করে, সাফল করে, একজনের কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আরেকজনের কয়েকটা কোয়েশ্চেন নিয়ে এগুলাকে ইন্টারচেঞ্জ করে, বা ভিতরেও অনেক কিছু চেঞ্জ করে অনেক সময় মডারেশন বোর্ড অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলে। এবং এখানে একটা ড্রব্যাক হচ্ছে আমাদের মডারেশন বোর্ডগুলোতে অনেক সাবজেক্টেই সাবজেক্ট স্পেশালিস্ট থাকে না। যেমন আমার কোর্সেও সাবজেক্ট স্পেশালিস্ট নাই। মানে ইকোনমিক্সের টিচার সাধারণত মডারেশন বোর্ডে থাকে না। মানে আমাদের টেক্সটাইল অন্যান্য যারা আছেন সিনিয়র টিচার, তারা অনেকে হচ্ছে এই বোর্ডে থাকেন। সো বিষয় যেটা হইতে পারে যে আমি যা বলতেছি সেইভাবে করে না এসে অনেক ক্ষেত্রে একটা চ্যাপ্টার বা একটা ডিসকাশন থেকে অনেক বেশি প্রশ্ন হইতে পারে। আবার কোনো ডিসকাশন বাদ চলে যাইতে পারে। হ্যাঁ, বা একই প্রশ্নের রিপিট হইতে পারে, এরকম প্রবলেম আগে ঘটেছে। এমন ঘটে নাই এমন না, আগেও ঘটেছে। আহ সো সেই জায়গা থেকে সচেতন থাকতে হবে যে প্রশ্ন আসলে যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবেই আসতে পারে। ওকে। বাট মোটামুটি আমরা যেভাবে চিন্তা করি প্রশ্ন নিয়ে, ধর আমি এবং সাকিব স্যার যেভাবে চিন্তা করে প্রশ্নটা করেছি, এই জায়গাটা মানে ইম্পর্টেন্সের জায়গাগুলো কি কি সেইগুলো আপনাদেরকে আমি একটু ওভারঅল বলতেছি। বাট কেউ এইটাকে সাজেশন হিসেবে নিবেন না। এটাকে আপনার হইতে পারে যে টিচার কিভাবে চিন্তা করে ওইভাবে নিবেন আর কি। হ্যাঁ, যে প্রায়োরিটিস বা ইম্পর্টেন্সের জায়গা হিসেবে নিতে পারেন। একটু কেয়ারফুলি পড়বেন। আচ্ছা। সো প্রথমত, ইকোনমিক সিস্টেমস এর যে পার্টটা, এই জায়গায় প্রত্যেক বছরই দেখবেন যে এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন আছে। হ্যাঁ, তো এখান থেকে কোয়েশ্চেন গুলো সাধারণত যেরকম হয় যে আম, এই ফ্রি মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিজম এবং হচ্ছে সোশ্যালিজম, মিক্সড ইকোনমি, তিনটা সিস্টেমের মধ্যে কম্প্যারিজন হইতে পারে, যে কোনো দুইটা সিস্টেমের কম্প্যারিজন হইতে পারে, ভালো দিক খারাপ দিকের কম্প্যারিজন হইতে পারে, যে কোনো একটা ফিচারের কম্প্যারিজন হইতে পারে। তারপর হচ্ছে আপনার ড্রব্যাক নিয়ে কম্প্যারিজন হইতে পারে, যে ক্যাপিটালিজমের মধ্যে কোন খারাপ দিকটা সবচেয়ে বেশি, ওইটাকে মোকাবেলা করা যায় কিভাবে, বা হচ্ছে কমিউনিজমের সবচেয়ে বড় ইনজাস্টিস গুলা কি, সেটাকে কিভাবে মোকাবেলা করা যায়, বা একটার চাইতে আরেকটা ভালো কিনা, একটার এই দিকটা অন্য আরেকটা সিস্টেম দিয়ে ওভারকাম করা যাইতে পারে কিনা, সেটা হইতে পারে। একইভাবে ইসলামিক ইকোনমি নিয়েও হইতে পারে যে এই ফিচার বা ওই ফিচারকে আপনি কিভাবে দেখেন, আপনার ওপিনিয়ন কি। হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ধরেন যে কোন সিস্টেমটা আপনার সোসাইটির জন্য সবচেয়ে ভালো আউটকাম নিয়ে আসবে। এরকম অনেক ডেমো কোশ্চেন আমরা এখানে বলেও দিছিলাম। হ্যাঁ। তারপর হচ্ছে যে ধরেন আহ, আপনি নিজে কিভাবে একটা বেটার ইকোনমিক সিস্টেম ডিজাইন করবেন বাংলাদেশের জন্য, আপনি কোন কোন ফিচার গুলা আশা করেন। এরকম নানা ধরনের প্রশ্ন প্রায়শই আসছে এর আগে। ঠিক আছে। সো কোশ্চেন প্যাটার্নটা অনেকটা এরকম, এটা মাথায় রাখলেই চলতেছে। আচ্ছা। আর এখানে এই যে একটা গ্রাফ আছে, এখান থেকে ছোট প্রশ্ন আসে সামটাইমস। আমি ক্লাসেও বলেছিলাম যে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল মার্কেট বা হচ্ছে গভর্নমেন্ট, হ্যাঁ, বা হচ্ছে ওভারসিজ সেক্টর, এরকম যে কোনো একটা পার্টের কানেকশন দেখাইতে বলতে পারে, সেক্ষেত্রে গ্রাফের একটা অংশ আঁকতে হবে আপনাকে। যদি ব্যাখ্যা করতে বলে ব্যাখ্যাও করতে হইতে পারে। এটা ছোট প্রশ্ন আসে সাধারণত 2-3 নম্বরের প্রশ্ন। ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ডিসকাশন ওয়ান। ডিসকাশন টু এর মধ্যে যে অঙ্কগুলো আছে, এগুলো অলরেডি আপনারা জানেন যে অঙ্কগুলো কেমন আসে। আমি সিটির প্রশ্ন যদি যাই প্রশ্ন করাই দিই, তাহলে আপনারা আরো বুঝবেন। তো নর্মালি আমরা জানি যে এখান থেকে এই যে পিপিএফ এর কিছু বেসিক্স আছে, কিছু আপনার কি বলে যে খুবই ফান্ডামেন্টাল ইস্যু আছে, এগুলা সিটিতেও আসছে, আপনারা পারেন। হুম। সহজ জিনিস এগুলো, এগুলো নিয়ে বলার কিছু নাই। আর ম্যাথের বিষয়গুলা অলরেডি আমরা প্রশ্ন দেখছি যে কেমন প্রশ্ন আসে, যে এরকম টেবিল দিয়ে দিতে পারে, অথবা হচ্ছে আপনার কোন একটা ভ্যালু দিয়ে প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে, যে বিভিন্ন কান্ট্রির ভ্যালু এই সেই। সো এগুলা থেকে আপনার আলটিমেটলি ওই রেঞ্জ ক্যালকুলেশন করতে হইতে পারে। বা এই যে এরকম করে যে কোনো একটা রেঞ্জ, সরি, এক্সচেঞ্জ রেট আপনাকে দিয়ে দিবে, ওই রেঞ্জ অনুযায়ী এটা ঠিক আছে কিনা সেটা বের করতে হবে। এই ট্রেডটা বেনিফিশিয়াল কিনা গ্রাফ আইকা দেখাইতে হবে দুই কান্ট্রির জন্য। এরকম নানা ধরনের প্রশ্ন আসতে পারে, এগুলো আপনারা জানেন। ডিসকাশন টু। এখানে একটা প্রশ্ন আছে যেটা আমি সিটির মধ্যে সম্ভবত দেই নাই, যেমন হচ্ছে এখানে ছিল যে কিউমুলেটিভ প্রোডাকশন, মানে দুই দেশের সম্মিলিত উৎপাদন স্পেশালাইজেশনের মাধ্যমে বেশি হয়।
হ্যাঁ, এটা আমি এই যে যদি সিটির প্রশ্ন দেখাই দিই তখন বলে দিব না, একটু মনে করেন সবাই, মানে যারা থাকবেন আর কি পরবর্তীতে। এটা আহ, মানে ডিফারেন্ট কোশ্চেন, তেমন ইম্পর্টেন্ট না, বা ডিফারেন্ট কোশ্চেন হইতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা দেশ এই পরিমাণ উৎপাদন করতে পারবে কিনা এরকম প্রশ্ন মাঝে মধ্যে আসে। হ্যাঁ, যে ধরেন এই কেসে আমি বললাম যে রাশিয়া এবং ইউক্রেন, উম, আহ, ধরেন শুধুমাত্র রাশিয়ার কথাই বলতেছি, যে রাশিয়া 10টা গান এবং 10টা বম উৎপাদন করতে পারবে কিনা। হুম। এক ঘন্টার রিসোর্স দিয়ে সে কি 10টা বম্বের সাথে 10টা গান উৎপাদন করা তার পক্ষে সম্ভব কিনা। এটা একটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন হতে পারে। এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিব যদি আপনারা চান। আহ, আর নর্মাল কোশ্চেন আসলে সিটির প্যাটার্নের মতোই আসে, ঠিক আছে, সিটির কোশ্চেনে গেলে তখন বলে দিচ্ছি। ডিসকাশন 3 থেকে কোশ্চেন মিক্স আপ করে আসে অনেক সময়, ডিসকাশন 2 এর প্রশ্নের সাথে আসে বেসিক্যালি। সরি, পার্ট বি এর ডিসকাশন 3, হ্যাঁ। নর্মালি হচ্ছে আপনার জিডিপির পার্ট গুলা থেকে প্রশ্ন আসে, যেমন হচ্ছে জিডিপির শর্টকামিং থেকে বা জিডিপির এক্সক্লুশন থেকে ছোট ছোট প্রশ্ন সামটাইমস আসে, থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে। বা হচ্ছে এই যে আপনার সিটিতে যেমন দেখছেন, এই যে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ, এটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন, এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করা যায়, এটা ফাইনালে কয়েকবার আসছে, 2-3 নম্বরের জন্য আসে। তারপর হচ্ছে আপনার ইনকাম অ্যাপ্রোচটা অতটা ইম্পর্টেন্ট না, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের ব্যাখ্যাও খুব একটা আসে যে এরকম না, বাট আসে হচ্ছে কম্পোনেন্টস অফ জিডিপি, মানে এই যে আহ, একবার আসছিল যে পুরো কম্পোনেন্ট গুলা, কনজাম্পশন, এক্সপেন্ডিচার, সি, আই, জি, এনএক্স এর ভেতরে কি কি আছে, এই কম্পোনেন্টস এর ব্যাখ্যা এইগুলো আসে। বা যে কোনো একটা দুইটার ব্যাখ্যা, যে হ্যাঁ সি বা আই এর মধ্যে কি আছে, হ্যাঁ, বা জি এর মধ্যে কি আছে, যেটা সিডিতে আসছিল। জি এর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলতে আপনি কি বুঝেন, তখন এই দুইটা কম্পোনেন্টকে আপনি ব্যাখ্যা করছেন এক্সাম্পল সহ। বা হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার বলতে কি বুঝেন, তখন আপনি এই 3টা ক্যাটাগরি ব্যাখ্যা করছেন এক্সাম্পল সহ। এরকম থিওরিটিক্যাল কোশ্চেন্স থাকবে। আর মেইনলি যে ম্যাথের অঙ্কগুলো আমরা জানি যে ডিজিপি ডিফ্লেটর কিভাবে বের করতে হয়, ইনফ্লেশন কিভাবে বের করতে হয়, সেই অঙ্কগুলো আমরা অলরেডি সিটিতে করছি। এই টাইপের ম্যাথ, এরকম ডেটা দেওয়া থাকে, সেখান থেকে বের করা যায়। জিডিপি গ্রোথও বের করা যায়, জিডিপি গ্রোথের ম্যাথও আমরা করছি। আর এখান থেকে আর তেমন কিছু নাই। এখানে যেই গ্রাফগুলো আছে, এই গ্রাফগুলো আপনার রিয়েল লাইফ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেয়া হয়েছে মেইনলি। সো এটা বোঝার জন্য ইম্পর্টেন্ট, বাট ফাইনালি এইভাবে এই ধরনের গ্রাফ খুব একটা ইম্পর্টেন্ট না। বাট ধরেন যে এই যে আমি আপনাদেরকে ক্লাসে বলে দিছিলাম যে এই যে আপনি কম্পেয়ার করতেছি দুইটা দেশের মধ্যে শুধুমাত্র জিডিপি গ্রোথ দিয়ে, এটা আসলে একটা ভ্যালিড কম্প্যারিজন হবে না। হ্যাঁ, এটা কেন ভ্যালিড হবে না, এটা মানে আমি ক্লাসে আপনাদেরকে বুঝায় বলছিলাম যে একটা দেশের জিডিপি হার অনেক বেশি, সেখানে অল্প গ্রোথ রেট মানেও আসলে অনেক বেশি প্রোডাকশন ইনক্রিজ করা। তো এরকম ছোটখাটো আন্ডারস্ট্যান্ডিং আসলেও আসতে পারে 2-1 নম্বরের জন্য, বাট নর্মালি এই ধরনের গ্রাফ থেকে আমরা প্রশ্ন করি না। আর জিডিপি শর্টকামিং তো বললামই, একটা দুইটা শর্টকামিং নিয়ে ব্যাখ্যা আসতে পারে। হ্যাঁ, এগুলা শর্টকামিং আপনারা বই থেকে পড়ছেন। আর বাকিগুলা মোটামুটি দরকার নাই, এইচডিআই, জিএনএইচ, জিনি, এগুলা এখন ফাইনালের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। ডিসকাশন 4 থেকে স্যার ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, স্যার বলেন। একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংকে স্যার যদি আপনার মনে করেন আপনি হচ্ছে নন বাইন্ডিং সিলিং প্রাইস অথবা ফ্লোরিং দিয়ে রাখে, আর কোয়েশ্চেনে আচ্ছা, অ্যাড আমি করা তো থাকে এখন যে। শোনো, তুমি প্রশ্ন যে করছো, প্রশ্ন জি জি। করতে হয় সবসময় প্রাসঙ্গিক ভাবে। আমি এখন আছি পার্ট বি ডিসকাশন 4-এ, তোমার কি এই জায়গায় প্রশ্ন আছে? না স্যার, এই এই জায়গায় নেই হ্যাঁ, স্যার। তাহলে সরি স্যার। যেখানে যখন এই টপিকটা আসবে তখন করলে ভালো হয়। প্রশ্ন অপ্রাসঙ্গিক ভাবে এক্সট্রিমলি আসলে যে সরি স্যার। হঠাৎ করে টপিক সুইচ করাটা ডিফিকাল্ট। ঠিক আছে, স্যার যখন আসসালামু আসবো আলাইকুম তখন স্যার। কোশ্চেনটা করো। ঠিক আছে স্যার। এইখানে কারো কোশ্চেন আছে ডিসকাশন জি থ্রিতে, স্যার, জি স্যার, থ্রিতে বা 4-এ? জিডিপি রিলেটেড কোশ্চেন হ্যাঁ, আছে স্যার। বলো বলো বলো। স্যার কোশ্চেন ব্যাংকে একটা কোশ্চেন দেখছিলাম যে মানে আমাদেরকে জিডিপি গ্রোথ বের করতে বলছিল, হ্যাঁ, কিন্তু স্যার বেস ইয়ারের স্যার কোনো কোয়ান্টিটি দেয় নাই স্যার। হ্যাঁ, জাস্ট তাহলে স্যার ওই ক্ষেত্রে কিভাবে করে, মানে ইনফ্লেশন তো বের করতে পারি যে বেস ইয়ারের ডিফলেটার 1 ধরে নি, বাট রাইট রাইট। হ্যাঁ, সামটাইমস এরকম কোশ্চেন একবার বা দুইবার আসছিল, যেখানে তোমার রিয়েল জিডিপি গ্রোথটা খুব সম্ভবত বের করা যায় না। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার অ্যান্সার হচ্ছে যে ইনাফ ডেটা গিভেন নাই, এখানে এই ডেটা আমার দরকার ছিল। অ্যান্সারটা এরকম যে জিডিপি এখানে গ্রোথ বের করার জন্য আমার এই ডেটা প্রয়োজন ছিল, যেহেতু এই ভ্যালুগুলো দেয়া নাই সুতরাং গ্রোথ বের করা যাবে না। এটাই অ্যান্সার। ওকে ঠিক স্যার। আছে, আচ্ছা। আর কোনো প্রশ্ন? ওকে, আমরা ডিসকাশন 4-এর যেটা মেইনলি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার বলো। একটা কোশ্চেন স্যার। স্যার, কোশ্চেন ব্যাংকে একটা কোশ্চেন দেখেছিলাম যে হাউ ডাজ ট্রেড ব্যালেন্স এফেক্ট ন্যাশনাল জিডিপি আর ট্রেড ডেফিসিট ইজ আ কমন ট্রেন্ড ফর বাংলাদেশ, মানে এটা কেন? এটা একটু অ্যান্সারটা যদি একটু আর কেমন ভাবে আরেকবার বলো বলেন। তো প্রশ্নটা। স্যার, হাউ ডাজ ট্রেড ব্যালেন্স এফেক্ট ন্যাশনাল জিডিপি আর হ্যাঁ, ওয়াই হ্যাঁ, আচ্ছা ট্রেড আচ্ছা। ডেফিসিট ট্রেড ইজ আ কমন ব্যালেন্স ট্রেন্ড ফর ইম্প্যাক্ট ন্যাশনাল বাংলাদেশ। জিডিপি, বুঝছি, হ্যাঁ। ট্রেড ব্যালেন্স মানে কি? ট্রেড ব্যালেন্স মানে হচ্ছে তোমার নেট এক্সপোর্টের যেই হিসাবটা,
ট্রেড ব্যালেন্স বলতে আমরা নেট এক্সপোর্টই বুঝাই। যখন এক্সপোর্ট ইজ গ্রেটার দেন ইম্পোর্ট তখন আমরা ট্রেড সারপ্লাস, আবার যখন হচ্ছে এক্সপোর্ট ইজ লেস দেন ইম্পোর্ট তখন আমরা ট্রেড ডেফিসিট, বাণিজ্য ঘাটতিতে আছি। সো যদি আমরা জিডিপির ইকুয়েশনটা দেখি, হ্যাঁ, CIGNX আমাদের ডিসকাশন 3-তে আমরা এটা দেখছিলাম। আহ, এই যে এই ইকুয়েশনটার দিকে যদি তুমি দেখো, আমার এনএক্সটাই হচ্ছে ট্রেড ব্যালেন্স, তাই না? আম, এই যে এখানে আমরা বলেই দিছি যে এনএক্স অর ট্রেড ব্যালেন্স। তাহলে এনএক্স যখন গ্রেটার দেন জিরো, ট্রেড সারপ্লাস, লেস দেন জিরো তখন ট্রেড ডেফিসিট। তার মানে হচ্ছে এই ইকুয়েশন অনুযায়ী যখন তোমার ট্রেড ব্যালেন্স পজিটিভে আছে, ট্রেড সারপ্লাসে আছো, তোমার জিডিপি গেটস হায়ার। যত ট্রেড সারপ্লাস তত হায়ার জিডিপি, যত ট্রেড ডেফিসিট তত লোয়ার জিডিপি। এটি হচ্ছে তোমার জিডিপির উপরে ট্রেড ব্যালেন্সের ইম্প্যাক্ট। আর কেন বাংলাদেশে সাধারণত ট্রেড ব্যালেন্স নেগেটিভ, এইটার ব্যাখ্যাও আমরা এই স্লাইডের মধ্যেই দিয়ে রাখছি। এখানে খেয়াল করো যে বলে দিছে যে বাংলাদেশের বেশিরভাগ এক্সপোর্টস আর প্রোডাক্টিভ, বেশিরভাগই হচ্ছে র ম্যাটেরিয়ালস এবং হচ্ছে মেশিনারিজ, যার কারণে আমাদের এক্সপোর্টের ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে আহ, এই এই র ম্যাটেরিয়ালস, এবং এটা হওয়ার কারণে আমরা আসলে এই ইম্পোর্ট এত বেশি ইম্পোর্ট করা ছাড়া আসলে আমরা চলতে পারছি না। এবং এর সাথে যুক্ত হচ্ছে আমাদের পেট্রোলিয়াম, ক্রুড অয়েল, পেট্রোলিয়াম এবং হচ্ছে আমার র মেটেরিয়ালস, মেশিনারিজ, এগুলোর ফলে অনেক বেশি আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তার তুলনায় আমরা যা আরএমজি এক্সপোর্ট করি সেটা কম। ঠিক আছে, আরএমজি এক্সপোর্টের জন্য আমাদের এই পরিমাণ ইম্পোর্টের প্রয়োজন হয়। সো ওই পেট্রোলিয়াম প্লাস র মেটেরিয়াল, মেশিনারি যদি তুমি যোগ করো, অলওয়েজই দেখা যাচ্ছে আমাদের ইম্পোর্ট ভলিউমটা অনেক বেশি। এটাই হচ্ছে আমাদের ট্রেড ডেফিসিটের মেইন কারণ। এখন তুমি এর উপরে আরো একটা প্রশ্ন চিন্তা করতে পারো যে এই ডেফিসিট থেকে কাটায় উঠা যায় কিভাবে। অ্যান্সারটা সহজ, যে এই যেই জায়গায় তোমার ইম্পোর্টের উপরে নির্ভরশীলতা অনেক বেশি, এই নির্ভরশীলতা তোমাকে কাটায় উঠতে হবে। তোমাকে হয়তো র ম্যাটেরিয়ালের, সরি, পেট্রোলিয়ামের যে রিসোর্স এটা তোমার কাছে হয়তো কম, সেক্ষেত্রে অল্টারনেটিভ রিসোর্স দেখতে হবে, বা অন্যান্য যেখানে চিপ প্রাইসে পারচেস করা যায় সে সমস্ত দেশে যাইতে হবে। আর পেট্রোলিয়াম বাদ রেখেও আমরা যদি আমাদের মেশিনারিজ এবং র ম্যাটেরিয়ালস এর দিকে ফোকাস করি, এইখানে ডোমেস্টিক মার্কেটে প্রোডাকশন বাড়াই, তাহলে কিন্তু আমাদের ইম্পোর্ট নির্ভরশীলতা অনেকখানে কমে এবং এক্সপোর্ট ভলিউমও বৃদ্ধি পায়। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এটা হায়ার লেভেলের কোয়েশ্চেন বললাম আর কি, টপ অফ দ্য মাইন্ড এই মুহূর্তে মাথায় আসলো, এটা আসবে বলছি এরকম না। আর কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, ডিসকাশন 4 এর মধ্যে, সরি, পার্ট বি, ডিসকাশন 4, এইখানে হচ্ছে সিপিআই এর যে সূত্র এটা দিয়ে ক্যালকুলেশন আমি ক্লাসেই করাই দিছি। সামটাইমস যেটা হয় যে ডেটাগুলা ওই যে জিডিপির ডেটার মধ্যে থেকেই তোমাকে সিপিআই ক্যালকুলেট করতে হবে এরকম আসে, কারণ আলাদা করে সিপিআই ডেটা দেওয়ার প্রয়োজন হয় না। আমাদের যে প্রোডাকশন ডেটা বা প্রাইসের ডেটা জিডিপির ডিফ্লেটরের বা ইনফ্লেশনের ক্যালকুলেশনে দেয়া থাকে, সেখান থেকেই সিপিআই বের করা যায়, জাস্ট এই ওয়েটেজ গুলো আলাদা করে দেওয়ার প্রয়োজন হয়। তো সেখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারবা খুব ইজিলি, এটা অলরেডি তোমরা জানো কিভাবে করতে হয়। আর এছাড়া বায়াসেস অফ দ্য সিপিআই আপাতত খুব একটা ইম্পর্টেন্ট না। ইনফ্লেশনের যেই ক্যাটাগরি গুলাও ওইভাবে ইম্পর্টেন্ট না আপাতত। গ্রাফ গুলাও সেভাবে আপাতত দরকার নাই। নমিনাল ইন্টারেস্ট, রিয়েল ইন্টারেস্ট এটা তোমরা বুঝো। ফিশার ইফেক্ট ফাইনাল পরীক্ষায় কয়েকবারই আসছে, এটা দেখে রাখতে পারো। কজেস অফ ইনফ্লেশন প্রায়শই আসে, হ্যাঁ, অনেকভাবে ঘুরায় পেঁচায় আসে, যে বেসিক 3টা কজ কি কি, বা শুধুমাত্র ডিমান্ড পুল ইনফ্লেশনের ব্যাখ্যা আসতে পারে, বা শুধুমাত্র ইনফ্লেশন এক্সপেকটেশনের ব্যাখ্যা আসতে পারে। সেক্ষেত্রে গ্রাফের সাথে এগুলা কিন্তু ম্যাচ করা যায়। আমরা ডিসকাশন 6 এর মধ্যে কিন্তু এই 3টা জিনিসেরই গ্রাফ শিখছি। এই গ্রাফগুলা এডিএস মডেল দিয়ে আঁকা যায়, সেগুলাও একটু বোঝার চেষ্টা করবা। আর ডিমান্ড পুল ইনফ্লেশনে আরেকটা ডেমনস্ট্রেশন এখানে দেয়া আছে, এটাও বুঝে নিবা। এগুলা ইম্পর্টেন্ট। আদার কজেস গুলা বিস্তারিত ব্যাখ্যা ওইভাবে প্রয়োজন নাই, আহ খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট নিজে জানার জন্য বা বোঝার জন্য অবশ্যই দেখে নিতে পারো। এরপরে কস্ট অফ এক্সপেক্টেড ইনফ্লেশন, এগুলো তো সবসময় ইম্পর্টেন্ট। ইনফ্লেশনের ক্ষতি কি বা ইনফ্লেশনের কস্ট কি, কনসিকোয়েন্সেস কি, বিভিন্ন ওয়ার্ড দিয়ে এই জিনিসগুলোকে কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। বেনিফিট অফ ইনফ্লেশন এইটাও আসে, কেন, এটার আর্গুমেন্টটা কি, এটা ব্যাখ্যা করেন। তারপরে আপনার ডিফ্লেশন ওইভাবে আসে নাই এখনো, বাট ছোট ব্যাখ্যা, এটা তোমরা এমনিই বুঝবা।
হাইপার ইনফ্লেশন নিয়ে সব প্রায়শই প্রশ্ন আসে যে হচ্ছে সেগনোরেজ কি, সেগনোরেজের মাধ্যমে কি হয়, সেগনোরেজের ফলাফল হচ্ছে হাইপার ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশনের যে মানে সিকোয়েন্স, হ্যাঁ, কি কি ভাবে হয় এই সিকোয়েন্স গুলো এখানে আমরা দিয়ে দিছি। এটা সামটাইমস আসে দিস মানে যদি কজেস বলে তাহলে এগুলাই আসলে কজেস, স্টেপ বাই স্টেপ কজেস। দেন হচ্ছে তোমার কস্ট বা হচ্ছে হাইপার ইনফ্লেশনের ক্ষতি, এগুলোও প্রায়শই আসে। এবং মাঝে মধ্যে এই ঘটনাগুলা থেকে উদাহরণ হিসেবে আসতে পারে যে ধরো জার্মানির ক্ষেত্রে বা জিম্বাবুয়ের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিল এর কারণ কি। ঠিক আছে, এর মানে হচ্ছে তোমাকে হাইপার ইনফ্লেশনেরই কারণ জিজ্ঞেস করতেছে। বা জিম্বাবুয়ের মতো ইনফ্লেশন আমাদের দেশে হইলে কি ক্ষতি হবে, তার মানে আসলে হাইপার ইনফ্লেশনের ক্ষতিটাই জিজ্ঞেস করছে। বা তোমাকে প্রশ্ন করতে পারে জিম্বাবুয়ের মতো ইনফ্লেশনের ক্ষেত্রে তুমি কি স্টেপ নিবা, তাহলে স্টেপ গুলা কি ছিল সেগুলো আমরা মোটামুটি ব্যাখ্যা করছি এখানে, সেইগুলা তুমি ব্যাখ্যা করতে চেষ্টা করবা। এই হচ্ছে ডিসকাশন 4। 4 গেল। 5 থেকে কোশ্চেন আসার জায়গা খুব কম, ছোট ডিসকাশন। মেইনলি হচ্ছে ছোট কিছু ক্যালকুলেশন আছে, যেমন হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা কিভাবে ক্যালকুলেট করে এটা তোমরা একটু বুঝবা। গ্রাফগুলো ওইভাবে ইম্পর্টেন্ট না, আনএমপ্লয়মেন্ট রেট কিভাবে ক্যালকুলেট করে সেটাও দেখবা। এবং ইম্পর্টেন্টলি ডিসকারেজড ওয়ার্কার, ডিসকারেজড ওয়ার্কারের ফলে কি হয় এটা মাঝে মধ্যেই আসে, যে ডিসকারেজড ওয়ার্কারের এফেক্ট কি, এর ফলে আসলে আনএমপ্লয়মেন্ট রেটে চেঞ্জ হয় এবং একই সাথে এলএফপিআর এরও চেঞ্জ হয়। এলএফপিআর এর চেঞ্জটা এখানে দেখানো নাই, বাট ইজিলি তোমরা বের করতে পারবা। সো এর ফলাফল কি, ইকোনমিতে ইম্প্যাক্ট কি পড়ে এটা বুঝে নিবা। এবং এই তিনটা ক্যাটাগরি সবসময়ই আসে, বা সবসময় আসে না মানে প্রায়শই আসে আর কি, এক আসতে নাও পারে, কোনো কোনো বার আসেও নাই একেবারে, বাট আসার মতো কোয়েশ্চেন আর কি, যে ফ্রিকশনাল স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কেন হয়, আহ, এই যে কজেস গুলো লেখা আছে এখানে, ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট কেন থাকবে একটা ইকোনমিতে, কেন জিরো হইতে পারবে না, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলতে কি বুঝো, হ্যাঁ, এই আর কি। ফিলিপস কার্ভ নিয়েও প্রশ্ন আসছে, 2-3 নম্বরের সামটাইমস আসে। আর বিজনেস সাইকেল তো আসেই, বিজনেস সাইকেল নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন আসছে, প্রশ্ন আসার মতো জিনিস। তিনটা ফ্যাক্ট খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট দেখে নিতে পারো যে 3 ফ্যাক্টস বলতে আসলে বিজনেস সাইকেলকেই বুঝাইছে, বিজনেস সাইকেলকে বোঝানোর জন্যই 3টা ফ্যাক্ট লেখা আছে, বাট ওইভাবে আলাদা করে আপাতত ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। কনসিকুয়েন্সেস গুলাও খুব বেশি ইম্পর্টেন্ট লাগছে না আমার কাছে এই মুহূর্তে। এই হচ্ছে চিন্তা ভাবনা। আর লাস্ট অফ অল ডিসকাশন 6, ডিসকাশন 6 তো সবসময়ই গ্রাফিক্যাল প্রশ্ন আসে, গ্রাফগুলা খুব ভালো করে শিখতে হবে। একটা প্রশ্ন কয়েকবার আসছিল অনেক আগে, যে হচ্ছে এডি কেন হচ্ছে তোমার ডাউনওয়ার্ড স্লোপিং। সো এডি ডাউনওয়ার্ড স্লোপিং প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই 3টা এফেক্টকে ব্যাখ্যা করা। আর দেন হচ্ছে তোমার এগ্রিগেটস ডিমান্ড এবং সাপ্লাই শিফটের যে রিজন গুলা, শিফটের রিজন গুলাও তোমরা জানো। সাপ্লাই এর আপওয়ার্ড হওয়ার রিজন 3টা আছে, এই 3টার মধ্যে যে কোনো একটা দুইটাও ব্যাখ্যা আসতে পারে, শুধু স্টিকি ওয়েজ স্টিকি প্রাইস সেটাও মাঝে মধ্যে আসতে পারে, বা হচ্ছে 3টারই ব্যাখ্যা আসে। তারপর হচ্ছে কেন শিফট করে, এগুলা এক ধরনের প্রশ্ন। দেন হচ্ছে লং রান আউটপুট এটা কেন ভার্টিক্যাল, এটা একটা প্রশ্ন। পোটেনশিয়াল কেন চেঞ্জ হয় একটা দেশের, এটা একটা প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে এইগুলা। তো এখানে বলেছি আমি ক্লাসেই যে সিচুয়েশন দেয়া থাকবে, সিচুয়েশন অনুযায়ী এই যে ডিমান্ড শক সাপ্লাই শক এগুলা কিভাবে হয়, এবং এগুলাকে তুমি পলিসি দিয়ে কিভাবে মোকাবেলা করতে পারো, ইম্পর্টেন্টলি যে পলিসির সাহায্যে কিভাবে আবার লং রান ইকুইলিব্রিয়ামে ফেরত আসা যায়। এই গ্রাফগুলাই মেইনলি শেখার মতো। এখান থেকে এই যে পলিসির ইমপ্লিমেন্ট করলে গ্রাফে কি হয়, আর সিচুয়েশন অনুযায়ী গ্রাফে কি চেঞ্জ আসে, এগুলা খুব ভালো করে দেখে নিও, কারণ এখান থেকে কিছু কোনো একটা গ্রাফ আসেই। পার্ট বি নিয়ে আমার বলা শেষ। কারো কোনো কথা আছে পার্ট বি নিয়ে? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই যে আমাদের তো যখন অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থাকে, তো হ্যাঁ, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ দিয়ে আমরা হচ্ছে মানে ম্যাথ করি, যখন এটা না হয় তখন হচ্ছে আমরা কম্পারেটিভ অ্যাডভান্টেজে যাই। মানে তো ম্যাথ আসলে সেমই, মানে তোমার জি স্যার। অ্যাবসলিউট অ্যাডভান্টেজ নাকি কম্পারেটিভ অ্যাডভান্টেজ আসলে দেখা লাগে না, জি, নর্মালি ম্যাথের প্রসেস একই। অ্যাবসলিউট মানে অ্যাডভান্টেজ হইলে দেখা যাবে যে একটা কান্ট্রির এক জিনিসেই অ্যাডভান্টেজ আছে, অন্য কান্ট্রির অন্য জিনিসে অ্যাডভান্টেজ আছে। কম্পারেটিভ অ্যাডভান্টেজ হলে একই কান্ট্রির দুই প্রোডাক্টেই, কিন্তু এখানে ওই যে ওই কি বলে তোমার স্পেশালাইজেশনের যে ডিসিশনটা, সেটা আমরা অপরচুনিটি কস্ট থেকে ডিসাইড করি। স্যার তাহলে যখন এই যে আমাদের অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থাকবে, তখনও কি ওই যে যদি রেঞ্জ বের করতে বলে, তাহলে কি আমার ওই যে অপরচুনিটি এটাই কস্ট বের করতে লাগবেই, হবে? মাস্ট। জি হ্যাঁ, স্যার। অপরচুনিটি যদি অ্যাবসলিউট অ্যাডভান্টেজের অঙ্ক হয়, সেক্ষেত্রেও তোমাকে যদি বলে দেয় যে আচ্ছা এই এক্সচেঞ্জ রেটটা কি দুই দেশের জন্য মিউচুয়ালি বেনিফিশিয়াল, তখন তোমাকে অবশ্যই ক্যালকুলেট করে রেঞ্জ বাইর করা লাগবে, রেঞ্জ থেকে এটা টেস্ট করা লাগবে যে হ্যাঁ এটা বেনিফিশিয়াল হচ্ছে অথবা বেনিফিশিয়াল হচ্ছে না। জি স্যার, সো বুঝতে পারছি আলটিমেটলি স্যার। সকল ম্যাথেই তোমার ওই রেঞ্জ ক্যালকুলেশন লাগে। আর কোনো প্রশ্ন?
স্যার হচ্ছে একটা নেশনের জন্য হচ্ছে মানে যদি বলে যে ইনফ্লেশনের কস্টস গুলা হচ্ছে শো করতে, তখন কি স্যার হচ্ছে এক্সপেক্টেড এবং আনএক্সপেক্টেড ইনফ্লেশন দুইটারটাই হচ্ছে মানে এক্সপ্লেন করতে হবে নাকি স্যার? সেটা যদি একটু মোটামুটি, বলতেন। হ্যাঁ মোটামুটি। এখন জিনিসটা হচ্ছে কি, ধরো যে প্রশ্নটা যদি একটা ধরো সাপোজ 4 নম্বরের একটা প্রশ্ন, তো 4 নম্বরের প্রশ্নের জন্য তুমি হচ্ছে সবগুলাকে ডিটেইলসে ব্যাখ্যা করতে পারবা এরকম না, বাট মোটামুটি যেগুলা মানে তোমার ধরো এখানে 8টা 9টা পয়েন্ট আছে, তুমি যদি 4 5টা পয়েন্ট ভালোভাবে ব্যাখ্যা করতে পারো, অথবা সবগুলো পয়েন্টকে ছোট করে অল্প একটু করে 2 লাইন করে ব্যাখ্যা করতে পারো, যে কোনো ওয়েতেই ব্যাখ্যা করা যায়। বা যদি আরো বড় প্রশ্ন থাকে, 5 6 নম্বরের প্রশ্ন থাকে, তাহলে পুরোটাই হয়তো দিবা, মানে যেটুকু তুমি দিতে পারো আর কি। মানে চেষ্টা করবা, যদি তোমাকে স্পেসিফিকলি বলে না দেয় কোনটা আনএক্সপেক্টেড কস্ট নাকি এক্সপেক্টেড কস্ট, সবগুলাই মেনশন করার চেষ্টা করবা, মানে ইন শর্ট যত কমায় লেখা যায় আর কি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। Off করে দাও না। আর কোনো প্রশ্ন? হ্যালো, একটা থাকে এই সামনে একটা। স্যার আমাদের এই যে ডিসকাশন টুতে যেটা বললেন যে মিক্সচার কোশ্চেন আসতে পারে, কোনটা কোনটা? এরকম মিক্সচার আসবে, কোশ্চেন কি মানে মিক্স আপ করে হবে নাকি আলাদা আলাদাও হইতে পারে, এটা আপনি জানার বুঝি জন্য নাই, যেমন কথা বুঝি টুতে নাই। মানে স্যার যে কোশ্চেন গুলা কি মিক্সচার করে আসবে ডিসকাশন, যেমন টু হ্যাঁ হ্যাঁ, থ্রি আসতেই পারে, এরকম, বা মিক্স করে আসতেই পারে। তোমার অনেকেই তো তোমরা হচ্ছে কোশ্চেন দেখলাম ঘাটাঘাটি করতেছো, কোশ্চেনের ব্যাংক বানায় ফেলছো দেখলাম। আচ্ছা, সো কোয়েশ্চেন মিক্স করে আসে, সামটাইমস মিক্স করে আসে, তোমরা দেখছোই অলরেডি। 2 এর সাথে 3 মিলে আসে, 3 এর সাথে 4 মিলে আসে, 4 এর সাথে 5 মিলে আসে, হ্যাঁ, বা হচ্ছে 5 এর সাথে 6 মিলে আসে, এরকম মিক্সচার থাকতেই পারে। 2 3 মিক্স করে থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। ওয়ানের সাথে স্যার ওয়ান হচ্ছে মানে নর্মালি যেটা হয় আমি বলি যে, মানে নর্মালি প্রশ্ন যেটা হয় যে 1 একটা বড় ডিসকাশন, 6 আর একটা বিশাল বড় ডিসকাশন। সো এই 1 আর 6, এই দুইটা থেকে দেখা যায় মেজরিটি প্রশ্ন থাকে। যদি 1-এর মধ্যে মিক্সচার থাকে, তাহলে হয়তো 2 নম্বরের কোশ্চেন অন্য কোনো ডিসকাশন থেকে থাকে। মানে 1 নম্বরের চ্যাপ্টার থেকে ধরো 10 বা 9-এর কোশ্চেন থাকলো, 2 বা 3 হচ্ছে অন্য কোথাও থেকে। আবার একইভাবে ডিসকাশন 6 থেকে 8 বা 9-এর কোশ্চেন থাকে, 2 3 হয়তো অন্য কোনো ডিসকাশন থেকে আসে। এরকম ভাবে মিক্স থাকতে পারে। হুম। আবার ধরো যে 2 3 মিলায় আসে যখন, তখন 6 6 মিক্স করে থাকতে পারে, বা 8 4 মিক্স করে। আবার ধরো যে ডিসকাশন 3কে ভেঙে 2টা প্রশ্নের মধ্যে দেওয়া যেতে পারে, 2-এর সাথে একটা প্রশ্নের মধ্যে দেওয়া যেতে পারে, 4-এর সাথে আরেকটা প্রশ্নের মধ্যে দেওয়া, এরকম অনেকভাবে মিক্স থাকতে পারে। হ্যাঁ, এই আর কি। বাট নর্মালি দেখা যায় যে আগের আর মানে যদি মিক্সচার হয়, তাইলে হচ্ছে মানে পর পর 2টার মধ্যে হয় আর কি। মানে একেবারে 1-এর সাথে 6-এর মিক্সচার সাধারণত হয় না, বা 1-এর সাথে 5-এর হয় না, হ্যাঁ, বা হচ্ছে 6-এর সাথে 3-এর হয় না, এভাবে হয় না, মানে পর পর হওয়ার চান্সেস বেশি। বাট তারপরও এটা ওই যে তোমার বললাম মডারেশন বোর্ড আছে, আই ডোন্ট নো, মানে সামটাইমস অনেক উল্টাপাল্টা হয়েছে কোশ্চেন, বলা যায় না আসলে। বাট নর্মালি আমরা যেভাবে চিন্তা করি ওইটা তোমাদেরকে বললাম, মিক্সচার কিভাবে হইতে পারে। আর কোন প্রশ্ন? স্যার স্যার ট্রেডিং এর ম্যাথ গুলার ক্ষেত্রে যদি স্যার বলা হয় যে হাইপোথেটিক্যালি ট্রেডিং এর একটা ক্যালকুলেশন শো করতে, আচ্ছা তখন স্যার এটা কিভাবে মানে অ্যান্সার করা আচ্ছা, যেতে হ্যাঁ, পারে? হাইপোথেটিক্যাল ম্যাথ মনে হয় একবার আসছিল, প্রবাবলি গতবার বা তার আগের বার। তো হাইপোথেটিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে ওই যে আমি আমার যেটা যতদূর মনে আছে, ওই কোশ্চেনটাতে 2টা দেশের নাম দেওয়া ছিল, 2টা প্রোডাক্টের নাম দেওয়া ছিল। এরপরে তোমাকে বলে দিছিল যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজের বেসিসে একটা অঙ্ক তুমি বানাও, মানে অনেকগুলো ইনফরমেশন দেয়া। মানে তোমাকে কাজটা করতে হবে, 2টা দেশ, যে 2টা দেশের নাম আছে, 2টা প্রোডাক্টেরও নাম আছে, অর্থাৎ বক্সের তোমার উপরের বাম পাশের ইয়েগুলা দেয়া। দেন হচ্ছে তোমার টোটাল রিসোর্সও দেওয়া ছিল, এবং হচ্ছে তোমার কি বলে, আহ, কোন অ্যাবসলিউট অ্যাডভান্টেজের বেসিসে করতে হবে। তার মানে তুমি এখন ভ্যালুগুলো বানাবা এরকম যে ওই 2টা প্রোডাক্টের মধ্যে একটা কান্ট্রির জন্য বেশি ভ্যালু, আর কান্ট্রির জন্য কম। সেকেন্ড যে প্রোডাক্টে সেটাতে পরের কান্ট্রির জন্য ভ্যালু বেশি থাকবে, প্রথম কান্ট্রির জন্য কম থাকবে, তাইলেই অ্যাবসলিউট অ্যাডভান্টেজের সিস্টেমটা হয়ে গেল। তাহলে তোমার প্রশ্ন বানানো শেষ। কারণ প্রশ্ন বানানোর জন্যই তখন ওই ম্যাথে কিন্তু 2 নাম্বার না 3 নাম্বার ছিল, মানে 6-এর প্রশ্ন ছিল সম্ভবত, 2 ছিল প্রশ্ন বানানোর জন্য, প্রশ্ন বানাইতে পারলে 2, আর তারপর অ্যান্সার করতে পারলে বাকি 4, এরকম আর কি একটা যেটা যেবার আসছিল তুমি যেটা বলছো আর কি। হ্যাঁ, সেভাবে তুমি একটা অ্যাবসলিউট অ্যাডভান্টেজের বেসিসে বানাইলা। আবার কম্পারেটিভ অ্যাডভান্টেজের বেসিসে যদি বানাইতে বলে, তাহলে একটা কান্ট্রি 2 প্রোডাক্টেই বেশি উৎপাদন করতে পারবে,
বা কম সময়ে উৎপাদন করতে পারবে, সেভাবে কিন্তু করে তুমি বানাইলা। হ্যাঁ, যে একটা কান্ট্রির জন্য দুইটা ভ্যালু বেশি দিলা, আর একটা কান্ট্রির জন্য দুইটা ভ্যালু কম দিলা, দেন তারপর তুমি ওটাকে সলভ করলা, এরকম হতে পারে। সলভ করার আচ্ছা, সিস্টেম বুঝতে সেম, পেরেছি। সলভ করার সিস্টেম সেম। আর কোনো প্রশ্ন পার্ট বি নিয়ে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমি যখন সিটিতে পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার একটা প্রবলেম হইতেছিল কি, যে যখন আফটার ট্রেড করতেছিলাম, তো দুইটা দেশের ক্ষেত্রে একটা হচ্ছে ওই যে কার্ভের ভিতরে বা একদম কাছাকাছি পয়েন্টটা পড়তেছিল, আর একটা হচ্ছে বাইরে। তো সেক্ষেত্রে কি স্যার ট্রেডটা কি বেনিফিশিয়াল হবে? না, এখানে বেনিফিশিয়াল হবে কি হবে না এটা ডিসিশন তুমি আগেই বের করে ফেলবা। তোমার রেঞ্জ থেকে অলরেডি ডিসাইডেড যে বেনিফিট হবে কি হবে না, তোমার রেঞ্জই বলে দিবে। তুমি যদি দেখো এটা রেঞ্জের বাইরে গেছে, তার মানে এটা লস, তাহলে ডেফিনেটলি লস আসবে একটা কান্ট্রির, তখন ওটা তোমাকে ভিতরে দেখাইতেই হবে। আবার যদি দেখা যায় রেঞ্জে মিউচুয়ালি বেনিফিশিয়াল, তাহলে দুই কান্ট্রিরই বেনিফিট, তখন তোমাকে গ্রাফে দুই কান্ট্রিরই বেনিফিট দেখাইতে হবে। So, এই যে বেনিফিট হবে কি হবে না এই প্রশ্ন যখন তোমাকে করে, দ্যাট মিনস তোমাকে আগে রেঞ্জ থেকে ক্যালকুলেশন দেখাইয়া বলে দিতে হবে যে হ্যাঁ বেনিফিট হচ্ছে, দুই কান্ট্রিরই বেনিফিট হচ্ছে অথবা হচ্ছে না। মানে যদি এক কান্ট্রি লস হয় তাহলে বলতে হবে যে এই কান্ট্রিটা লস হইতেছে, তো আমরা গ্রাফে দেখতেছি এই যে পয়েন্টটা ভিতরে আসছে লস, এরকম। আচ্ছা, এটা নিয়ে ডিটেলস কোশ্চেন থাকলে আমি ওই যে বোর্ডে করাই দিব, একটু পরে দেখাই দিব না। এই ট্রেড নিয়ে যদি আরো প্রশ্ন থাকে এটা পরে করতে পারো, যাদের ট্রেড নিয়ে সমস্যা আছে তারা পরে কোশ্চেন করতে পারো। অন্য কোনো জিনিস থাকলে বলো। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার লাস্ট ইয়ার হচ্ছে একটা প্রশ্ন আসছিল যে ইকোনমি কি হবে যদি র মেটেরিয়ালের কস্ট বাড়ে, এবং পরের হুম। কোশ্চেনটা ছিল যে হাউ ক্যান মনিটারি পলিসি নেভিগেট দ্য সিচুয়েশন টর্ড রান লং রান ইকুইলিব্রিয়াম। তো এটা কি বেসিক্যালি ওই যে আমাদের যে আন্ডার পারফর্মিং যে ইকোনমির যে ইয়াটা ছিল, যে এডি এডি কার্ভটা যে শিফট হয় হ্যাঁ, রাইটে, ফার্স্ট অফ সেটাই অল কি তোমাকে হবে? বলছে যে র মেটেরিয়ালের প্রাইস কি হয়েছে। যে এটা হচ্ছে বাড়ছে আমার স্যার। আচ্ছা, র মেটেরিয়াল প্রাইস যদি বাড়ে তার মানে ইকোনমির প্রোডাকশন কস্ট বাড়ছে, ইকোনমির প্রোডাকশন কস্ট বাড়লে সাপ্লাই, শর্ট রান এগ্রিগেট সাপ্লাইটা বাম দিকে যায়, এটা হচ্ছে একটা নেগেটিভ সাপ্লাই শক। তার মানে তোমাকে এই গ্রাফটা দেখাইতে হবে, ঠিক আছে? এই গ্রাফটাকে ব্যাখ্যা করতে হবে, এই গ্রাফে কি হয় না হয় এটা বলতে হবে। এরপরে এই যে সিচুয়েশনটা, তুমি এরপরে এসআরএস নট এই গ্রাফটাকে ভুলে যাও, এই গ্রাফটা বাদ দিয়া আবার তুমি আঁকো, মানে নতুন যে সিনারিওটা তৈরি হয়েছে এসআরএস ওয়ান যেটা, হ্যাঁ এই ওয়ানটা নিয়ে শুধু একটা গ্রাফ থাকবে। এরপরে তুমি মানিটারি পলিসি দিয়ে দেখাবা যে ওই যে সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে যদি তুমি একটা এক্সপেনশনারি পলিসি নাও, তাইলে কেমনে করে তুমি আবার লং রান গ্রাফে ফেরত আসতে পারো। এই আচ্ছা স্যার, ওই প্রিভিয়াস গ্রাফের কি আমার ব্যাখ্যাগুলো দেওয়া লাগবে? লাইক কেন আমার হচ্ছে লেফটে শিফট হইলো, দেন হচ্ছে আমি সেটাকে এখন রাইটে এটা তো কিভাবে? ব্যাখ্যা তো খুব বড় না, মানে এটা তো এক লাইনের কথা। তোমাকে যখন বলছে যে র মেটেরিয়ালের প্রাইস বাড়ছে, তার মানে হচ্ছে যে তুমি বুঝতেই পারতেছো ইকোনমিক টোটাল উৎপাদন খরচ বাড়ছে, তুমি এইটা এক লাইনে লিখবা যে সিন্স র মেটেরিয়াল ইনক্রিজেস ওভারঅল প্রোডাকশন কস্ট ইন দ্য ইকোনমি, ইট উইল শিফট দ্য শর্ট রান অ্যাগ্রিগেট সাপ্লাই টু দ্য লেফট। ব্যাস, এক লাইনের ব্যাখ্যা তো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমি একটু পার্ট এ তে যাই। হ্যাঁ, পার্ট এ নিয়েই বেশিরভাগ সমস্যা হয়, আমি একটু এটা বলে নেই, 10 মিনিটে তাড়াতাড়ি শেষ করি। পার্ট এ থেকে বহুত টাইপের কোশ্চেন আসতে পারে আসলে, মানে এটা টেকনিক্যাল চ্যাপ্টার যেহেতু, সেহেতু এখান থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে। যেমন ধরো আহ পুরাটা ম্যাথমেটিক্যালও হইতে পারে, আবার অনেক ক্ষেত্রে আহ কনসেপচুয়াল হইতে পারে। হ্যাঁ, যে আচ্ছা কি কি আসছে দেখো। ফার্স্ট অফ অল এইখানে যে তোমার ডিমান্ড ফাংশন, ডিমান্ড ইকুয়েশন, ঠিক আছে, এগুলো চিনতে হবে যে কোনটা ডিমান্ড এবং কোনটা সাপ্লাই, কয়েকভাবে এটাকে লেখা যায়। এই যে স্লোপের মানে কি, হ্যাঁ এগুলা ইন্টারসেপ্টের মিনিং কি, টেকনিক্যাল জিনিস, এগুলো বোঝা ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল ফাংশন থেকে মার্কেট ফাংশন বের করাটা খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে প্রচুর ভুল হয় পরীক্ষাতে, মাঝে মধ্যেই ইন্ডিভিজুয়াল ফাংশন দেওয়া থাকে, সেখান থেকে মার্কেট ফাংশন বাইর করে তারপরে হিসাব করা লাগে। হ্যাঁ, যেমন হইলো তোমার আগের প্রশ্ন যারা দেখছো তারা অনেকেই জানো যে দেওয়া দেওয়া থাকে যে 10 জন সেলার, তাদের হইতেছে প্রত্যেকের ডিমান্ড ফাংশন দেখতে এরকম।
তাহলে 10 জনের প্রত্যেকের যদি এরকম হয়, মার্কেট ফাংশনটা কিন্তু এরকম হবে না। একজনের ফাংশন এরকম, তাহলে 10 জনের কেমন, এটা তোমাকে বাইর করে নিতে হবে। তুমি জানো যে ইন্ডিভিজুয়াল থেকে মার্কেট ফাংশন কেমনে বাইর করে, ঠিক আছে? সো সেখান থেকে তুমি মার্কেট ফাংশনটা বাইর করলা। একইভাবে মার্কেট সাপ্লাই এর জন্য যে কিভাবে মার্কেট সাপ্লাই বের করে, এটা নিশ্চয়ই স্যার তোমাদেরকে দেখাইছে। এরপরে কিন্তু তোমার ওই যে বাকি হিসাব কিতাব করতে হয়। তো এখান থেকে ওই ইকুইলিব্রিয়ামের বেসিসে অনেক কিছু বের করা যায়। তো ইকুইলিব্রিয়াম যে প্রাইসটা, সেটা হবে মার্কেট সাপ্লাই এবং মার্কেট ডিমান্ডের যেই ইকুইলিব্রিয়াম, সেইটা কিন্তু ওই ইন্ডিভিজুয়াল থেকে আসবে না। তো অনেকেই হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাংশন দিয়েই সলভ করা শুরু করে দেয়, সেক্ষেত্রে পুরো অ্যান্সারটাই ভুল হয় ওই ইকুয়েশন দিয়ে যত ম্যাথ আছে। কারণ এই ইকুয়েশনের সাথে কিন্তু পরবর্তী প্রশ্ন রিলেটেড থাকে, যেমন কনজিউমার সারপ্লাস বের করতে বলে পরের চ্যাপ্টার থেকে, হ্যাঁ, আবার ওখান থেকে আরো অনেক ধরনের প্রশ্ন থাকে। সো এই ইন্ডিভিজুয়াল ফাংশন থেকে মার্কেট ফাংশন বের করাটা খুবই ইম্পর্টেন্ট। এটা প্রশ্ন সবসময় খেয়াল রাখতে হবে কি ফাংশন দিয়ে দিছে, ইন্ডিভিজুয়াল নাকি মার্কেট দিছে। ডিমান্ড কেন শিফট করে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওই যে তোমরা সিটিতে দেখছো যে সিচুয়েশন দেয়া থাকে, সিচুয়েশন ওয়াইজ গ্রাফের শিফট দেখাইতে হয়। আহ তারপরে হচ্ছে এই যে ধরো নর্মাল গুড, ইনফেরিয়র গুড। এখন ধরো এখানে আমি তোমাদেরকে একটা কনসেপচুয়াল কোশ্চেন করে হঠাৎ করে আমার মাথায় আসছে, এখন আমি ধরো বলি যে আহ, এই যে ধরো যদি বলি, আমরা জানি যে হ্যাঁ যে কই গেল প্রশ্নটা, মানে স্লাইডটা কই গেল, এই যে হ্যাঁ, আহ ধরো মানে ইমাজিন করো, চিন্তা করো, আমার মাথায় যেটা আসতেছে যে ডিমান্ড, হ্যাঁ ডিমান্ড আমরা জানি যে ইনকাম বাড়লে ডিমান্ড বাড়ে। এটা একটু আগে আমরা দেখছি যে ইনকাম বাড়লে ডিমান্ড বাড়ে। ওকে, সো এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে ডিমান্ড অলওয়েজ রাইজেস ওয়েন ইনকাম অফ দ্য কনজিউমার ইনক্রিজেস, যে ইনকাম বাড়লেই ডিমান্ড বাড়বে, এইটাকে সত্যতা যাচাই করো। এখন বিষয়টা কি সবসময় সত্য? ইনকাম বাড়লে তোমার ডিমান্ড বাড়ে, বাট ইনফেরিয়র গুডের ক্ষেত্রে বাড়ে না। তার মানে ব্যাখ্যায় কিন্তু এখানে এই জিনিসটা বলতে হবে যে হ্যাঁ, ইনকাম বাড়লে সাধারণত নর্মাল গুডের ক্ষেত্রে ডিমান্ড বাড়ে, ডিমান্ড শিফট করে, ইনফেরিয়র গুডের ক্ষেত্রে করে না। তাহলে এটা কিন্তু একটা কনসেপচুয়াল কোশ্চেন, যার এটা মাথায় নেই সেটা বলতে পারবে না, তার ব্যাখ্যা এখানে ভুল আসবে। ওকে, তারপরে আরো অনেকগুলো আছে, যে কমপ্লিমেন্ট, সাবস্টিটিউট, এগুলার বেসিসেও অনেক থিওরিটিক্যাল কোয়েশ্চেন করা যায়, হ্যাঁ, যে গ্রাফিক্যালি তুমি বুঝাইলা যা। সাপ্লাইয়ের ক্ষেত্রেও সেম, সাপ্লাইয়ের কনসেপচুয়াল জায়গাগুলো বুঝবা, কেন সাপ্লাই শিফট করে এগুলা। সাপ্লাই কার্ভের একটা কোশ্চেন ছিল স্যার, বলো। এই যে সাপ্লাই কার্ভে যে ইন্টারসেপ্ট গুলো আছে ওইটার একটু মিনিংটা বলবেন স্যার। মানে একটা তো এক্স অক্ষেও ইন্টারসেপ্ট করতে পারে, আবার ওয়াই অক্ষেও ইন্টারসেপ্ট করতে পারে পজিটিভ সাইডে। তো দুইটার ক্ষেত্রে কি কি আলাদা আলাদা মিনিং হয় স্যার একটু তো এইখানে বলতেন? মানে স্লোপটাও কিছু এখানে হইতেছে, নেগেটিভ হয়, তো সেক্ষেত্রে আচ্ছা ওটার বলতেছি মিনিং বা বলতেছি কি? এইখানে জিনিসটা হচ্ছে যে যদি এইখানে ইন্টারসেপ্ট থাকে, তার মানে হইতেছে এই প্রাইসের নিচে কোনো কোয়ান্টিটি নাই। এই প্রাইসের নিচে যদি যাও তাহলে কোয়ান্টিটির ভ্যালু আসবে নেগেটিভ। দ্যাট মিনস একটা অবাস্তব জিনিস, কোয়ান্টিটি নেগেটিভ হয় না। সো মেইন কথা হচ্ছে সাপ্লায়ার এইখানে তোমার প্রাইস এত নিচে, সাপোজ এটা হচ্ছে 10 টাকা, 10 টাকা নিচে গেলে এই প্রোডাক্ট সে সেল করবে না। এটাই হচ্ছে এটা মিনিং, যে তার এটা মিনিমাম রিজার্ভেশন। এটাকে অনেক সময় বলে রিজার্ভেশন প্রাইস। এটা তোমার টার্ম মনে রাখার দরকার নাই, এটা আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইকোনমিক্স এর স্টুডেন্টদের বলি। সো এই 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 যে রিজার্ভেশন প্রাইস, এইটা হচ্ছে তোমার যে মানে মিনিমাম যেই প্রাইসে একজন সেলার সেল করবে। আর এইখানে হচ্ছে যে একটা নির্দিষ্ট দাম, মানে তোমার জিরোর পরে একটা দাম পাইলেই সে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি সেল করতে চাইবে, ঠিক আছে? একদম জিরো থেকেই গ্রাফটা শুরু হইতেছে, মানে জিরোর পরে সাপোজ প্রাইস হচ্ছে 1, তাহলে 1 হইলে সে সেল করবে ধরো 2 ইউনিট। এখানে জিরো হইলে, প্রাইস জিরো হইলে সে কিছু সেল করবে না, 1 হইলে 2 ইউনিট সেল করবে, 2 হইলে 4 ইউনিট সেল করবে, 3 হইলে 6 ইউনিট, এভাবে করে সে একটা নির্দিষ্ট ইয়েতে যাইতে থাকবে। সো এই গ্রাফটার ক্ষেত্রে হয়তো তোমাদের কনফিউশন থাকে যে এইরকম সাপ্লাই এর মানে কি। এই সাপ্লাই এর মানে হইতেছে যে যদি প্রাইস জিরো হয়, মানে অর্থাৎ এই যে এক্সিস বরাবর প্রাইস নাই, এটা জিরো ফ্রি। সো এই এই প্রোডাক্টের প্রাইস যদি জিরো হয়, তাইলেও সেলার এই পরিমাণ কোয়ান্টিটি সেল করতে চায়। অর্থাৎ উইদাউট এনি প্রাইস, যদি প্রাইসটা জিরো হয়েও যায়, সেক্ষেত্রেও সে এই পরিমাণ কোয়ান্টিটি দিয়ে দিতে চায়, মানে ফ্রিলি একটা নির্দিষ্ট কোয়ান্টিটি দিতে চায়। তো এরপরে প্রাইস যদি 1 হয়, হ্যাঁ, 0 থেকে 1 বাড়ে, তাহলে সে আরেকটু বেশি সেল করতে চায়, 2 হলে আরেকটু বেশি, 3 হলে, মানে নর্মাল সাপ্লাইয়ের যে ট্রেন্ড। বাট এইটা হচ্ছে ইস্যু, যে এইখানে প্রাইস যদি নাও থাকে তাইলে এটা সে সেল করতে চায়। এখন এই ধরনের ঘটনা খুব রেয়ার, এটা ঘটে না। রেয়ার ঘটনার একটা উদাহরণ দেয়া যায়, যেটা হচ্ছে নেগেটিভ অয়েল প্রাইস।
তোমরা ওই যে ওয়ার্ল্ড অয়েল প্রাইস নিয়ে সার্চ করে দেখতে পারো যে সামটাইমস ইকোনমিক শকের কারণে অয়েল প্রাইস নেগেটিভে যাইতে পারে। সো এটা কিরকম যে মানে অয়েল যেই তোমার প্রোডাকশন বেস গুলা, এগুলার অপারেটিং কস্ট অনেক অনেক হাই, এগুলা কখনো স্টপ করা যায় না। সো সামটাইমস যে অয়েল স্টোরেজের খরচ, মানে অয়েল উত্তোলন করার পরে যদি এটা বিক্রি করা না যায়, এটাকে স্টোরেজ করে রাখা ইজ মোর কস্টলি। ঠিক আছে, তুমি ওই যে মেশিনটা স্টপ করবা, এইটা ভেরি হাইলি কস্টলি, এটা আবার রিস্টার্ট করা অনেক মানে ভেজালের একটা বিষয়, অনেক খরচের বিষয়, এবং এটা স্টোর করেও রাখা অনেক কস্টলি একটা বিষয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেলার প্রাইস একেবারে কম হইলেও, যে ওয়ার্ল্ড প্রাইস মার্কেটেও যদি প্রাইস কমে যায়, সে একটা কোয়ান্টিটি এমনিতেই সেল করে দিতে চায়। ঠিক আছে, বা এরপরে আসতেছে নেগেটিভ প্রাইস। নেগেটিভ প্রাইসের আইডিয়াটা তোমাদের বোঝার দরকার নাই, যে মানে সামটাইমস দেখা যায় যে ও সাবসিডি দেওয়া হইলেও প্রোডাক্টটাকে সরায় ফেলতে চায়। মানে এটা অনেকটা এই যে অয়েল প্রাইসের সাথেই তুমি কানেক্ট করতে পারো, যে প্রাইস নেগেটিভ হইতে পারে। এইটাকে তুমি যদি এইদিকে নিয়ে আসো, দেখা যাবে যে নেগেটিভ 1 টাকা দামেও একটা কোয়ান্টিটি সে সেল করতেছে, বিকজ তার অপারেটিং কস্ট এত হাই, এই প্রোডাক্টটাকে সে রাখতে পারতেছে না। এটাকে নিয়ে যদি কেউ নিয়ে যায়, তাহলে উল্টা তাকে টাকা দিবে, এরকম হচ্ছে বিষয়। আচ্ছা, এইটা তো গেল, আর কোনো প্রশ্ন আছে এখানে? স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার আমাদের যখন স্যার ইন্ডিভিজুয়াল মার্কেট ডিমান্ড ফাংশন বা সাপ্লাই ফাংশনের সময় স্যার বলে দিবে স্যার, সাথে যদি স্যার বায়ার এন্ড সাপ্লাই সেলারের সংখ্যাও যদি স্যার বলে দেয়, পরে হ্যাঁ, যদি স্যার বলে যে ভার্টিক্যাল ইন্টারসেপ্ট যদি বের করতে, তাহলে স্যার আমি যদি গুণ করে দিয়ে পরে যদি গ্রাফটা বের করি, তাহলে কি হবে? এখানে ওই যে বিষয়টা হচ্ছে, প্রশ্ন খেয়াল করবা, তোমাকে কোন গ্রাফের ইন্টারসেপ্ট জানতে চাইছে। তোমাকে যদি বলে যে মার্কেট সাপ্লাই এর ইন্টারসেপ্টটা আমাকে দেখাও, তাহলে কিন্তু গুণ করে যেই ফাংশন আসবে সেইটার ইন্টারসেপ্ট বাইর করতে হবে। কিন্তু যদি বলে যে ইন্ডিভিজুয়াল ফাংশনের ইন্টারসেপ্ট দেখাও, তাহলে তোমাকে যেটা দেওয়া আছে সেইটার ইন্টারসেপ্ট করতে হবে। তো প্রশ্নে খেয়াল করবা যে কোন গ্রাফের বা কোন ফাংশনের ইন্টারসেপ্ট চাইছে। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার ওই যে ডিসকাশন 1 হচ্ছে এক্সারসাইজ একদম শেষেরটার লাস্ট হ্যাঁ, কোশ্চেনটা স্যার বুঝতেছিলাম না স্যার। এইগুলা মানে এক্সারসাইজের প্রশ্ন আসলে চিন্তা করার জন্য দিছে, বেসিক বুঝে। কোশ্চেনটা কোনটা? স্যার একটু সমস্যা লাগতেছিল স্যার, কোনটা একদম কোনটা কোনটা? লাস্টের সি এইটা সি সি। হ্যাঁ প্রফেশনাল ট্যাক্স রিটার্ন পেপার রেইজ দ্য প্রাইস অফ সার্ভিস। আচ্ছা, এটা তো খুবই সোজা। এখানে বলতেছে যে এই যে ট্যাক্স রিটার্ন তো তোমরা বুঝো, ওই যে বছর শেষে তোমার ইনকাম আর খরচের যেই হিসাব, মানে মেইনলি ইনকামের যে হিসাবটা, এটা সরকারের কাছে জমা দিতে হয়, যে তোমার কত টাকা ইনকাম, সরকার কি পরিমাণ ট্যাক্স পাচ্ছে। এই কাগজটার নাম হচ্ছে ট্যাক্স রিটার্ন। আচ্ছা, তো এখন এই ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের জন্য একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার সাপ্লাই তোমাকে আঁকতে হবে। এরপরে বলছে যে প্রফেশনাল ট্যাক্স রিটার্ন পেপার প্রিপেয়ারার্স, মানে যারা হচ্ছে ওই যে ট্যাক্স লয়ার, এই ট্যাক্স লয়াররা তাদের সার্ভিসের প্রাইস বাড়াই দিচ্ছে, মানে লয়াররাও বানায়। ঠিক আছে, তো লয়াররাও বানায়, আবার তোমার কাছে একটা সফটওয়্যারও আছে। মানে তোমার এই ট্যাক্স রিটার্ন বানানোর দুইটা অল্টারনেটিভ সাবস্টিটিউট প্রোডাক্ট, একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে লয়ার। লয়ারের সাবস্টিটিউট সফটওয়্যার, সফটওয়্যারের সাবস্টিটিউট হচ্ছে লয়ার। এখন এই দুইটার মধ্যে যে কোনোটা তুমি নিতে পারো। তো এখন তোমাকে আঁকতে বলছে সফটওয়্যারের সাপ্লাই, তাহলে ফাইন, তুমি একটা সফটওয়্যারের সাপ্লাই আঁকলা। ঠিক আছে, সাপোজ এরকম করে তুমি সফটওয়্যারের একটা সাপ্লাই আঁকলা। এরপরে তোমাকে বলছে যে যারা লয়ার, তারা তাদের সার্ভিসের দাম বাড়াইছে। তো লয়াররা যদি দাম বাড়ায় দেয়, স্বাভাবিকভাবেই তুমি লয়ারের কাছে যাইতে চাইবা না, তুমি অল্টারনেটিভ যেটা আছে সফটওয়্যার দিয়ে বানাইতে চাইবা। তাহলে সফটওয়্যার যদি বেশি মানে ডিমান্ড, মানে কি বলে, যে সফটওয়্যার যদি আহ, বেশি তোমার মানুষ নিতে চায়, তাইলে হচ্ছে কি হবে, সফটওয়্যারের ডিমান্ডে একটা শিফট আসবে। তো এই ক্ষেত্রে যে অ্যান্সার হচ্ছে এখানে সাপ্লাইতে কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, যে এখানে এই যে সাবস্টিটিউটের এফেক্টটা, হুম, সাবস্টিটিউট সাবস্টিটিউটের এফেক্টটা আমরা পড়ছি ডিমান্ডের ক্ষেত্রে। সো প্রফেশনাল যে ট্যাক্স প্রিপেয়ারার লয়াররা তার দাম বাড়ায় দিলে তাদের ডিমান্ড কমে যাবে, সফটওয়্যারের ডিমান্ড বেড়ে যাবে। তাহলে ডিমান্ড যদি বেড়ে যায়, তাহলে শিফটটা আসবে ডিমান্ডে, যে সফটওয়্যারের ডিমান্ড বাম দিক থেকে ডান দিকে শিফট করে ফেলছে, ডিমান্ড বাড়ছে। কিন্তু এখানে সাপ্লাই শিফট করার কোনো কারণ বলে দেয় নাই। ডিমান্ড বাড়ার ফলে, মানে এই যে ধরো ডিমান্ড এই যে বাড়ছে, ডিমান্ড বাড়ার ফলে আগের চেয়ে বেশি দামে সফটওয়্যার বিক্রি হবে বা বেশি কোয়ান্টিটি সফটওয়্যার মানুষ কিনবে, সেটা পরের কথা, সেটা এখানে জিজ্ঞেস করে নাই।
তোমাকে জিজ্ঞেস করছে যে হোয়াট হ্যাপেন্স টু দ্য সাপ্লাই অফ ট্যাক্স রিটার্ন প্রিপারেটরস ইন ইচ সাপ্লাই অফ সফটওয়্যার ইন ইচ কেস। তাহলে কেস 3 এর ক্ষেত্রে সাপ্লাই এর কোনো চেঞ্জ আসতেছে না, কারণ এই সফটওয়্যার সাপ্লাই চেঞ্জ হবে এমন কোনো কথা এখানে বলা নাই। আমার অ্যান্সার কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে, গুড। আর কোনো প্রশ্ন? স্যার এখানে মেইনলি হচ্ছে আপনার সাপ্লাই কার্ভের ক্ষেত্রে সাবস্টিটিউট বা হচ্ছে কমপ্লিমেন্টারি কোনো প্রভাব থাকবে না, তাই তো? রাইট, যেটা তোমার ডিমান্ডকে শিফট করে সেটা তুমি শুধুমাত্র ডিমান্ডে শিফটেই দেখাবা, মানে এটা স্পেসিফাইড করে দেয়া আছে। এই যে এখানে বলে দেয়া আছে যে এই কয়টা জিনিসের কারণে ডিমান্ড শিফট করে, এই যে বলে দেয়া আছে। এইগুলার কোনোটা যদি তুমি দেখো তাহলে শুধুমাত্র ডিমান্ডকেই শিফট করবা, সাপ্লাইকে না। তবে এর ফলে ইকুইলিব্রিয়ামে চেঞ্জ অবশ্যই আসতে পারে, সেটা ভিন্ন কথা। এখন তোমাকে যদি এরকম কোন সিনারিও দিয়ে তারপর বলে যে ইকুইলিব্রিয়ামের চেঞ্জ দেখাও, তাইলে তুমি দেখাবা, তখন তুমি ডিমান্ডের চেঞ্জ দেখায়া ইকুইলিব্রিয়ামের চেঞ্জটা দেখাবা, তখন সাপ্লাইয়ের চেঞ্জ আসতেছে না। আবার যখন সাপ্লাইয়ের শিফটার এগুলা দিয়ে দিছে, হ্যাঁ, যে তোমাকে বলতেছে যে এগুলার কোনো একটা যদি চেঞ্জ হয় তাহলে ধরো বলে দিচ্ছে যে প্রোডাকশন টেকনোলজি ইমপ্রুভ করছে, মার্কেট ডিমান্ডের কি হবে? অ্যান্সার হচ্ছে মার্কেট ডিমান্ডের কিছু হবে না, যা ছিল তাই থাকবে, কারণ টেকনোলজির ইস্যুটা ডিমান্ডকে ইম্প্যাক্ট করতেছে না। কিন্তু টেকনোলজির ফলে যখন সাপ্লাই শিফট করবে তখন আবার ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়ে যাবে, সেখানে ইম্প্যাক্ট অবশ্যই আসবে। সেটা মার্কেটের উপর ইম্প্যাক্ট, মার্কেট ডিমান্ডের উপরে না, ওভারঅল মার্কেটের উপরে। ওকে, আর কোনো প্রশ্ন? স্যার কোশ্চেন ব্যাংকে একটা কোশ্চেন দেখছিলাম। বলো বলো বলো। স্যার যে মনোপলি মার্কেটে স্যার যে প্রফিট লস আর ডেডওয়েট লস ক্যালকুলেশনটাকে স্যার একবার দেখে দিবেন? হ্যাঁ হ্যাঁ, দেখাই দিব, আমি একটু পরে দেখাই দিচ্ছি। এইটা একে কোনো কোশ্চেন আছে আর? স্যার একটা আছে স্যার, ওই যে কোশ্চেন ব্যাংকে দেখছিলাম স্যার। বলো বলো। স্যার একটা শার্টের চেয়ে ডায়মন্ডের প্রাইস বায়ার কেন বেশি দিতে যাবে, এরকম একটা কোশ্চেন ছিল। নাইস কোয়েশ্চেন। এইটা হচ্ছে আমাদের ওই যে এই যে প্রথম ক্লাসের মধ্যে আমরা ওই যে 10টা প্রিন্সিপালের কথা বলছিলাম। ঠিক আছে, এই যে রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিন, এই যে 3 নাম্বার প্রিন্সিপালটা, এইটা ওই তোমার ম্যানকিউয়ের বইয়ের মধ্যে যাবা, এই প্রিন্সিপালের মধ্যেই ওই উদাহরণটা সুন্দর করে বলা আছে। যে রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিন, ঠিক আছে, কেন ডায়মন্ডের জন্য মানুষ বেশি পে করতে চায়। এইটা নাকি সেকেন্ডটা আমার এক্স্যাক্টলি মনে নাই, এটাও হইতে পারে সেকেন্ডটা বা থার্ডটাই, দুইটার একটা, হ্যাঁ সম্ভবত থার্ড যে প্রিন্সিপাল, এটার মধ্যেই ব্যাখ্যা করা আছে যে মানুষ চিন্তা করে যে ডায়মন্ডের যেই মার্জিনাল স্যাটিসফ্যাকশন, হ্যাঁ মার্জিনাল স্যাটিসফ্যাকশন, এক এক ইউনিট ডায়মন্ডের মার্জিনাল স্যাটিসফ্যাকশন 1 ইউনিট পানির চাইতে অনেক বেশি। 1 বোতল পানি তোমার কাছ থেকে হারায় গেলে তুমি কোনো দুঃখ বোধ করো, তোমার মধ্যে কান্নাকাটি থাকে না। বা কেউ যদি 1 বোতল পানি তোমার কাছ থেকে চুরি করে নিয়ে যায়, তুমি দৌড়ায় চোর ধরতে যাও না। কিন্তু ছোট 1 টুকরা ডায়মন্ড যদি তোমার কাছ থেকে কেউ চুরি করে, তুমি পাগল হয়ে যাবা, তুমি তাকে ধরতে যাবা, মারতে যাবা, তুমি জিডি করবা, অনেক কিছু করবা। সো ওই মার্জিনাল ইউনিটে 1 ইউনিট ডায়মন্ডের যেই লেভেলের স্যাটিসফ্যাকশন তোমার আছে 1 ইউনিট পানির জন্য সেটা নাই। সেই কারণে পিপল পে মোর ফর ডায়মন্ড দ্যান ফর ওয়াটার। এখন এটার এক্সেপশনও হইতে পারে। এখন যদি তুমি মরুভূমিতে 10 মাইল হাঁটো, সেক্ষেত্রে তোমার 1 ইউনিট ডায়মন্ড দিয়েও তুমি 1 বিন্দু পানিও কিনে নিতে রাজি হইতে পারো, সেটা এক্সেপশনাল কেস। আর কোনো প্রশ্ন? স্যার কোশ্চেন ব্যাংকে একটা কোশ্চেন ছিল যে, ওরে বাপরে, তোমরা যে কোশ্চেন ব্যাংকের মাস্টার হয়ে যাচ্ছ, এত কোশ্চেন ব্যাংক বানাইলা কেমনে? আচ্ছা বলো বলো। চকলেটের মধ্যে হার্মফুল কেমিক্যাল পাওয়া গেছে আর চকলেটের হচ্ছে সেলাররা লিভ করছে। হ্যাঁ, এখানে হার্মফুল কেমিক্যালের জন্য কি স্যার ডিমান্ড কার্ভটা চেঞ্জ হবে? ডেফিনেটলি হার্মফুল কেমিক্যাল হলে মানুষ কিনতে চাইবে না, ডিমান্ড ফল করবে। স্যার এটা স্যার রিজন কোনটার মধ্যে পড়বে যে যে টেস্ট এন্ড প্রেফারেন্স, মানুষের প্রেফারেন্স কমে যাবে, টেস্ট কমে যাবে। আর কোন প্রশ্ন? ফান্ডামেন্টাল স্লাইড গুলো তো স্যার পড়ি নাই আমরা, সেটা কি পড়া লাগবে? ওই মানে এইখানে তো ওই প্রথমটার মধ্যে তো কিছু নাই। এগুলা তো তোমাদেরকে আমি বারবারই বলছি, এগুলা আসলে আলাদা করে পড়ার মতো কিছু নাই এখানে। মোটামুটি মানে কি বলে, এই প্রিন্সিপাল গুলা দেখতে পারো। এখানে 3-4টা প্রিন্সিপাল প্রথমে যে আছে, প্রথম 3-4টা প্রিন্সিপাল একটু বা সবগুলাই দেখতে পারো, এগুলা 1-2 পেজের রিডিং
একবার রিডিং দিলেই চলে। যেমন এইখানে এইটা একবার আসছিল, কোনটা যেন আসছিল, এই যে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। এটা আসলে আমাদের ডিসকাশন 2। আমরা ডিসকাশন 2 পুরাটাই হচ্ছে এই প্রিন্সিপালটাকেই ব্যাখ্যা করছি। সো একবার প্রশ্ন আসছিল যে এই প্রিন্সিপালটাকে ওই অঙ্ক দিয়ে ব্যাখ্যা করো, মানে আসলে ওই অঙ্কই করতে বলছে, অঙ্ক কইরা এই দেখাইতে বলছে যে আলটিমেটলি সবারই লাভ হয়। তো এটাই হচ্ছে প্রিন্সিপাল আর কি। এটা ওই ম্যাংকিউর বই এক পাতা রিডিং পড়লেই মানে এটা আধা ঘন্টার কাজ, পড়তে পারো। এই ইন্ট্রোডাক্টরির ভিতরে কিছু নাই, এটা তো আমরা গল্প স্বল্প করছিলাম, এটার মধ্যে আসলে তেমন কিছু নাই। এগুলা যারা হচ্ছে ফার্দার ইকোনমিক্স নিয়ে ইন্টারেস্টেড তারা পরে স্টাডি করে দেখো, ইবনে খালদুনের কাজ টাজ, জর্মেনেট কেইনস, এইসব এইসব এটা। হ্যাঁ বলো। ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ, এটা যদি আমি পিপিএফ পিপিসি দিয়ে বা স্যার টার্মস অফ ট্রেড দিয়ে ব্যাখ্যা করি তাহলে হবে না? ইন জেনারেল একটা প্রশ্ন যদি হয় যে হ্যাঁ মানে জাস্ট প্রিন্সিপালটাকে ব্যাখ্যা করো, তাহলে হইতে পারে তুমি বলবা যে আমরা দুইটা দেশ যখন ট্রেড করে তখন দেখা যায় আমাদের কনজাম্পশন গুলো পিপিএফ এর বাইরে যায়, দুই কান্ট্রি লাভ হয়, এটা আমরা সাধারণত দেখি, এটা ব্যাখ্যা হইতে পারে। কিন্তু যদি তোমাকে ওই যে টেবিল টুবিল দেয়, ভ্যালু দিয়ে বলে যে এই অঙ্ক করে প্রমাণ করো এই প্রিন্সিপালটা ঠিক আছে, তখন কি করবা? অঙ্ক করবা, কইরা পিপিএফ আইকা দুই কান্ট্রি লাভ হয়েছে দেখাবা, দেখায় বলবা যে হ্যাঁ দেখেন দুই কান্ট্রি যেহেতু লাভ হয়েছে প্রিন্সিপালটা ঠিক আছে, প্রমাণিত। জি স্যার, বুঝছি। আচ্ছা, আর কিছু? আমি কি আমাদের প্রশ্নের জন্য আসলে অনেক সময় যাচ্ছে, তারপরে তাড়াতাড়ি করি। আচ্ছা, 2 নাম্বার ডিসকাশনে আসলে ইকুইলিব্রিয়াম সলভ করা তোমরা পারো, কেমনে শর্টেজ এক্সেস এগুলাও তোমরা পারো। সিটির প্রশ্নে অনেকেই যেটা ভেজাল করছো অনেক ক্ষেত্রেই এই যে এইখানে একটা সারপ্লাস বলে জিনিস আছে। সো আমরা যখন কনজিউমার সারপ্লাস পড়ছি পরের চ্যাপ্টারে, কনজিউমার সারপ্লাস আর এই যে সারপ্লাস এটা মার্কেট সারপ্লাস, এটা এক জিনিস না। এটা যে যারা পড়াশোনা করো নাই তারা মনে নাই, এখানে সারপ্লাস বলতে এই যে কোয়ান্টিটি, এখানে জাস্ট কোয়ান্টিটির সারপ্লাস, যে যখন একটা উপরে প্রাইস ফ্লোরিং করে দিছে তখন মার্কেটে একটা এক্সেস সাপ্লাই তৈরি হয়েছে, সারপ্লাস হয়েছে। এই সারপ্লাস আর কনজিউমার সারপ্লাস এক জিনিস না, ঠিক আছে? সো ওই এই ক্যালকুলেশন অনেক সময় অনেকেই যে এই কোয়ান্টিটি ক্যালকুলেট করে দিয়ে দিছো যে এটা হচ্ছে সারপ্লাস, একটা বিশাল ভুল, ঠিক আছে? সো এটাও ক্যালকুলেট, এটা কিন্তু ক্যালকুলেট করা যায় ভ্যালু দিয়ে দিলে। এই যে যদি তোমাকে আমি ডিমান্ড আর সাপ্লাই ইকুয়েশন দিয়ে দিই, সাপোজ ডিমান্ড সাপ্লাই ইকুয়েশন দেয়া আছে, এরপরে বলে দিলাম যে এই পি ইকুয়ালস টু হচ্ছে ধরো $10, ইকুইলিব্রিয়াম আসছে ধরো $14, আর পি দিয়ে দিলাম $10, তাহলে এখন বের করো যে মার্কেটে কি পরিমাণ কত কোয়ান্টিটি শর্টেজ হবে। এটা কিন্তু ইজিলি বের করা যায়। এই পি এর ভ্যালুটাকে তুমি সাপ্লাইয়ে বসাও, তাহলে এই যে এই ভ্যালুটা আসবে, ডিমান্ডে বসাও এই ভ্যালুটা আসবে, শর্টেজ কত বা বিয়োগ করলে চলে আসে। আই গেস এগুলো ক্লাসে তোমরা করছো। সেলফ কারেক্টিং মেকানিজমও বুঝো, কিভাবে করে একটা মার্কেট অটোমেটিক্যালি ইকুইলিব্রিয়ামে ফেরত আসে, এটাও তোমরা জানো। আর শিফট তো মানে এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, সিঙ্গেল শিফটও আসতে পারে, ডাবল শিফটও আসতে পারে, এটা পরীক্ষায় আসছে। হ্যাঁ, বিভিন্ন ভাবে শিফট আসতে পারে, 3 রকম সিনারিও হইতে পারে। উম, যদি তোমাকে বলে দেয় যে ডিমান্ড বেশি শিফট করবে, সাপ্লাই কম শিফট করবে, হ্যাঁ তাহলে তোমাকে এইভাবেই আঁকতে হবে, তখন স্পেসিফিক্যালি এটাই বলতে হবে যে কোয়ান্টিটি বাড়বে প্রাইসও বাড়বে। আবার যদি তোমাকে বলে দেয় সাপ্লাই বেশি শিফট করবে তাহলে প্রাইস কমবে, কোয়ান্টিটি বাড়বে। তো এইভাবে করে স্যার স্পেসিফিক করা হইতে পারে। কিন্তু যদি স্পেসিফিক না দিয়ে দেয়, সাপোজ তোমাকে জাস্ট বলে দিয়েছে 2টা রিজন যার কারণে সাপ্লাই ডিমান্ডের শিফট হবে, কিন্তু কতটুকু শিফট হবে তোমাকে বলে দেয় নাই, ইকুয়ালি শিফট হবে নাকি কম বেশি হবে এটা বলে দেয় না। ইকুয়ালি হইলে কিন্তু এই যে এখানে যেমন সাপ্লাই আর ডিমান্ড দুইটা যদি ইকুয়ালি শিফট করতো তাহলে প্রাইস এখানে সেম থাকে, একদমই সেম থাকবে, ইকুয়াল, তখন অ্যান্সার হবে ইকুয়াল। কিন্তু যদি এমন হয় যে আমরা জানি না, তখন অ্যাম্বিগিউয়াস বলতে হবে। সো 4 ধরনের অ্যান্সার হইতে পারে, একটা হলো অ্যাম্বিগিউয়াস, এটা হলো ইকুয়াল, আর একটা হলো সাপ্লাই বেশি শিফট করলে কমবে আর ডিমান্ড বেশি শিফট করলে বাড়বে, এরকম দেখাইতে হইতে পারে। সো অ্যাম্বিগিউয়াস এর ক্ষেত্রে অনেক সময় যদি 4 নম্বরের প্রশ্ন থাকে তাহলে 3টা গ্রাফি একে তোমার দেখাইতে হইতে পারে। হ্যাঁ, কেউ কোন একটা প্রশ্ন করতে চাচ্ছিলা? স্যার একটা কোশ্চেন ছিল, নন বাইন্ডিং থেকে কিভাবে বাইন্ডিং প্রাইস সেলিং হবে, তখন কি ওই সেলফ কারেক্টিং মেকানিজমটা দেখাই দিব? নো 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 মাই ডিয়ার, এইটা এই ডিসকাশন 3-তে আছে, এইখানে দেখো। কোথায় 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 একদম শেষের দিকে কোথায় যেন ছিল, গেল কই গেল কই? স্যার এখানে মেবি হচ্ছে আপনার ডিমান্ডটা এই বাড়াইতে যে হবে। এই যে এইটা, এখানে দেখো বলছে যে গভর্নমেন্ট রেগুলেশন উইথ দ্য চেঞ্জ ইন ডিমান্ড এন্ড সাপ্লাই।
সো ফার্স্টে তোমার এই এস নট ডি নট এইটা ফার্স্টে ছিল, এবং এইখানে তোমার একটা প্রাইস সিলিং দিস, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পিই, একটা সিলিং দিয়ে দিছে এখানে। তো ইকুইলিব্রিয়ামের উপরে সিলিং কাজ করে না, এটা আমরা জানি। তো এটা নট বাইন্ডিং হচ্ছে। কিন্তু যখন সাপ্লাই ফল করে এখানে চলে আসতেছে, তখন কিন্তু এইটা বাইন্ডিং হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি নট বাইন্ডিং থেকে বাইন্ডিং হওয়ার ওয়ে হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের চেঞ্জ। ডিমান্ড সাপ্লাই কমায় বাড়ায় যদি তুমি শিফট করায় আনতে পারো কোনো একটা ফ্যাক্টর দিয়ে, তখন এটা বাইন্ডিং হয়ে যাইতে পারে। স্যার আসসালামু আলাইকুম। বলেন বলেন স্যার। স্যার হচ্ছে কোয়েশ্চেন ছিল স্যার, যদি আমি নন বাইন্ডিং হচ্ছে একটা প্রাইস সেলিং অথবা প্রাইস ফ্লোরিং অ্যাড করি, তখন কোয়েশ্চেনে যদি আমার থাকে যে হচ্ছে সারপ্লাস হচ্ছে নাকি শর্টেজ হচ্ছে আপনার গুডস এর উপরে, ওটা কি তখন শো করতে হবে নাকি জাস্ট বলবো যে নন বাইন্ডিং না, ইফেক্টিভ আচ্ছা, হচ্ছে না হ্যাঁ, তাহলে? যদি নট বাইন্ডিং হয়, আচ্ছা এই যে যেটা এখানে আছে একটা ফ্লোরিং যেটা বাইন্ডিং না, এই এই যে পিএফ জিনিসটা হচ্ছে, যখন পিএফটা $3 দিছে মনে করতে হবে এটা আসলে নাই, দিস ইজ নাথিং, এটা আমাদের এই গ্রাফের কোনো ইম্প্যাক্টই নাই, এটা নাই, ভ্যানিশ করে দাও, মাথা থেকে ভ্যানিশ করে চিন্তা করো এটা নাই। এটা যদি নাই থাকে, এখন বলো তো মার্কেটে কোনো শর্টেজ বা সারপ্লাস আছে কিনা? না স্যার, নাই। নাই। তারপর যদি বলে যে ডেড ওয়েট লস আছে কিনা? নাই। যদি বলে চেঞ্জ ইন টোটাল সারপ্লাস কত, কত হবে? জিরো, এক্স্যাক্টলি। সো এইভাবে চিন্তা করতে হবে। আবার যদি তোমাকে প্রশ্ন করে যে এই নট বাইন্ডিং অবস্থায়, মানে এই প্রাইস ফ্লোরিং এ পিএফ ইকুয়ালস টু 3 তে মার্কেটের টোটাল সারপ্লাস কত হিসাব করো, তাহলে কি হবে? ইকুইলিব্রিয়াম থেকে হিসাব করবো স্যার। এক্স্যাক্টলি, ইকুইলিব্রিয়ামে যেটা ছিল সেটাই থাকবে, টোটাল সারপ্লাস চেঞ্জ হবে না। তার মানে ইকুইলিব্রিয়ামের যে ক্যালকুলেশন ওইটা তোমাকে হিসাব করে দেখাইতে হবে। কেউ কেউ ভুলে যাও, কেউ কেউ কি করো বলো যে এখানে কোনো টোটাল সারপ্লাস নাই, জিরো। ব্যাপারটা তো তা না, তোমাকে টোটাল সারপ্লাস কত বাইর করতে বলছে। যদি এই ফ্লোরিং হয় এটা ইনইফেক্টিভ, তার মানে ইকুইলিব্রিয়ামের যে টোটাল সারপ্লাস হয় এই ত্রিভুজ এলাকা হিসাব করেই দেখাইতে হবে, সেটাই সারপ্লাস থাকবে। অনেকে এটা ভুল করছো এই যে সিটির পরীক্ষায়, নট বাইন্ডিং ছিল একটা কোশ্চেনে। আর কোনো বিষয় আছে? স্যার যদি মার্কেট সারপ্লাস চাই তাহলে কি শুধু বলে দিব যে এটা নট বাইন্ডিং, তো এই ক্ষেত্রে হচ্ছে মার্কেট সারপ্লাস মানে হচ্ছে ওই যে কোয়ান্টিটি, হ্যাঁ মার্কেট সারপ্লাসের কথা জিজ্ঞেস করলে এখানে ওই যে কোনো কোয়ান্টিটির শর্টেজ বা সারপ্লাস হবে না, বিকজ এই প্রাইস ফ্লোরিংটা কাজই করে না, তাই কোনো সারপ্লাস শর্টেজ নাই। মার্কেট সারপ্লাস এই কোয়ান্টিটির ক্ষেত্রে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, সো এই চ্যাপ্টার থেকে তো এইটাই আসল বিষয়, কনজিউমার সারপ্লাস এটা তুমি বুঝো কিনা, প্রডিউসার সারপ্লাস বুঝো কিনা, ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। ঠিক আছে, এগুলাই দেখার মতো জিনিস। ইভেন এই ছোট ছোট গ্রাফ গুলাও ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের এই যে একটু আগে যেটা দেখাইলাম এই গভর্নমেন্ট রেগুলেশন, এগুলাও ইম্পর্টেন্ট, যে একটা মিনিমাম ওয়েজ যদি একটা মার্কেটে দেয়, হ্যাঁ তখন কি হয়, একটা মার্কেটে আনএমপ্লয়মেন্ট তৈরি হয়, এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এগুলা সবই বোঝার মতো। ঠিক আছে, আচ্ছা ফাইন, 3 চলে গেল, 4-এ যাই। 4-এর মধ্যে আছে তোমার কস্টের অনেক কিছু। সো কস্টের মধ্যে বেসিক্যালি বোঝা লাগবে যেটা, যে এগুলা তো টেবিল দিয়ে অনেক গ্রাফ মানে ফরমেশন তোমাকে বুঝাইছে। সো মেইনলি যেটা তোমার বুঝা লাগবে হচ্ছে এই যে এইসব জিনিস দেখে নিবা, ইকোনমিক, অ্যাকাউন্টিং, প্রফিট, ছোট প্রশ্ন মাঝে মধ্যে আসে, এই যে এই হিসাবগুলা তুমি পারো কিনা, টিসি থেকে কিভাবে বাইর করতে হয়, এটিসি কিভাবে বাইর করতে হয়, এমসি কিভাবে বাইর করতে হয়, কার্ভ গুলা দেখতে কেমন হয়, কার্ভের শেপ গুলা কেমন হয়। ঠিক আছে, একটা কোয়েশ্চেন ছিল। তারপরে ইউ শেপ কেন হচ্ছে, এমসিএটিসির সাথে রিলেশন কি, ভেরি ইম্পর্টেন্ট, কস্ট ইকুয়েশন থেকে হিসাব করতে পারো কিনা, লং রান এটিসি কেন এরকম হবে, রিটার্নস টু স্কেল জিনিসটা কি, ইকোনমিজ অফ স্কেল জিনিসটা কি, ইকোনমিজ অফ স্কেলের সাথে রিটার্নস টু স্কেলের সম্পর্ক কি। তারপরে এগুলাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায় যে ইকোনমিক্স অফ স্কেল মানে কি, যখন তুমি অনেক বড় কোম্পানি হয়ে গেছো তখন এটা তোমার অ্যাভারেজ কস্ট কমায় আনে। সো তোমাকে বলতে পারে যে গেটিং বিগার ইজ ভেরি বেনিফিশিয়াল, ব্যাখ্যা করো। সো গেটিং বিগার ইজ চিপার বাট ইভেন বিগার ইজ কস্টলি, এভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে। ইট ইজ ইকোনমিজ অফ স্কেল, যেটা যে গেটিং, এই যে এখানে বলছে যে গেটিং ইভেন বিগার ইজ নাও এক্সপেন্সিভ। সো প্রশ্নটা এখানে আসতে পারে যে গেটিং বিগার ইজ চিপার বাট গেটিং ইভেন বিগার ইজ নাও এক্সপেন্সিভ, তাহলে কিভাবে, মানে মেইনলি তোমাকে বলছে ইকোনমিজ অফ স্কেল আর ডিসইকোনমিজ অফ স্কেল, এই জিনিসটাই ব্যাখ্যা করতে। এই হচ্ছে কস্টের হিসাব কিতাব। কোনো প্রশ্ন থাকলে বলো।
স্যার একটা কোশ্চেন ছিল এখানে, অ্যাসোসিয়েশন বিটুইন রিটার্নস টু স্কেল আর ইকোনমিজ অফ স্কেল এই দুইটার মধ্যে আসলে মানে অ্যাসোসিয়েট করা বা ডিফারেন্সিয়েট করা এটার কনসেপ্টটা একটু রিটার্নস টু স্কেল খুব সোজা একটা জিনিস। রিটার্নস টু স্কেল তোমাকে বলতেছে যে আহ, কোথায় আছে এটা, একটু উপরে মনে হয়। কই গেল? হ্যাঁ, রিটার্নস টু স্কেল হচ্ছে যে তুমি যদি ইনপুট ডাবল করো তাহলে আউটপুট ডাবল হয়। আহ যদি তোমার এটাকে বলে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, মানে ইফ ইউ গিভ সাম ইনপুট মানে ইন ডাবল তাহলে পুরা আউটপুট ডাবল হইতেছে, তাহলে ইনক্রিজিং। যদি সেম ইনপুট দিলে সেম আউটপুট আসে তাহলে কনস্ট্যান্ট। আর যদি তুমি ইনপুট ডাবল করছো কিন্তু আউটপুট লেস দেন ডাবল আসছে তাহলে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। এটা অলরেডি তোমার এখানে ব্যাখ্যায় আছে। আর ইকোনমিজ অফ স্কেল তোমাকে বলতেছে যে যখন যে প্রোডাকশন বেশি মানে বাল্ক অ্যামাউন্টে তুমি যখন প্রডিউস করতেছো, হাই অ্যামাউন্ট অফ মেশিনারি ইউজ করতেছো, তখন আস্তে আস্তে তোমার এভারেজ টোটাল কস্টটা ফল করতে থাকবে। তো এখন গ্রাফের একটা অ্যাসোসিয়েশনটা এরকম, এই যে এখানে দেখাইছে যে খেয়াল করো যে যখন প্রথম দিকে তোমার একটা শর্ট স্মল ফ্যাক্টরি, তো স্মল ফ্যাক্টরির থেকে যখন তুমি ধীরে ধীরে উৎপাদন বাড়াইতেছো, এই যে একটা মানে শর্ট রান এটিসি, এই শর্ট রান এটিসির মিনিমাম পয়েন্টটা এখানে, এই শর্ট রান এটিসি মিনিমাম পয়েন্ট এগুলো যুক্ত করেই তো আসলে লং রান এটিসি হয়। এখন তখন স্মল ফ্যাক্টরি যখন তখন আস্তে আস্তে তোমার এই যে দেখো এই যে এই পোর্শনটার মধ্যে অ্যাভারেজ টোটাল কস্ট ফল করতেছে। সো এই সিচুয়েশনের মধ্যে যেটা হবে তখন ইকোনমিক্স অফ স্কেল পাওয়া যাবে এবং একই সাথে ইনক্রিজিং রিটার্নস টু স্কেলও পাওয়া যাবে। মানে এই সিচুয়েশনেই যখন তুমি ইনপুট ডাবল করবা দেখবা আউটপুট মোর দ্যান ডাবল হইতেছে, ঠিক আছে? এবং যত তুমি ইনপুট বাড়াইতেছো তোমার মানে এটার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে বললাম যে তুমি মেশিনারিজ বেশি বেশি আনতেছো, বাল্ক অ্যামাউন্টে প্রডিউস করতেছো, তোমার টোটাল এভারেজ কস্ট কমতেছে। তো এভারেজ কস্ট যখন কমতেছে মানে তোমার এই ইনপুটের ফলে মানে ডাবল ইনপুটের ফলে তুমি মোর দ্যান ডাবল ইনপুট আউটপুট পাইতেছো। সো এই ফেজটার মধ্যে যখন ইকোনমিজ অফ স্কেল পাইতেছো একই সাথে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল পাচ্ছ। আবার শেষের দিকে যখন ইউ আর ভেরি বিগ তখন তুমি যত ইনপুট বাড়াইতেছো তোমার কস্ট বাড়তেছে, হেভি এক্সপেন্স আসতেছে। সো এভারেজ টোটাল কস্ট আর বাড়তেছে, ডিসইকোনমিজ অফ স্কেল। এবং তখন ইনপুট আসলে অল্প একটু মানে মানে অনেকখানি ইনপুট দেওয়ার পরেও আউটপুট অল্প বাড়ানো সম্ভব। মানে যখন দ্য ফ্যাক্টরি ইজ ভেরি বিগ তখন অনেক খরচ করে একটা বড় মেশিন আনছো, কিন্তু এই বড় মেশিনটা তোমাকে যে অনেক বেশি আউটপুট দিতে বাড়াইতে পারবে এরকম না, মানে ইন জেনারেল আউটপুট থেকে কিছুটা হয়তো বাড়াইতে পারবে, ওই অনুপাতে বাড়াইতে পারবে না। সো এটাই হচ্ছে ডিসইকোনমিজ অফ স্কেলের যে ফেজটা, এই ফেজের মধ্যে আবার ডিক্রিজিং রিটার্নস টু স্কেল দেখা যায়। আর মাঝখানের যে ফেজটা এইখানে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল দেখা যায়, এবং এইখানে তোমার ওই ইকোনমিজ অফ ডিসইকোনমিক স্কেল এই দুইটার কোনোটা আসলে দেখা করা যায় না। এখানে মানে নর্মাল যে বলা যায় কনস্ট্যান্ট রিটার্ন সেটাই এই ফেজে থাকে আর কি। এইটাই হচ্ছে সম্পর্ক মেইনলি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার হচ্ছে একটা ফার্ম কোন ফেজে থাকা উচিত? না, একটা ফার্মের কোন ফেজে থাকা উচিত ডিপেন্ডস ফার্মের টার্গেট কি, ঠিক আছে? একটা ফার্মের টার্গেট যদি তোমার মানে হয় যে আমরা রেভিনিউ ম্যাক্সিমাইজ করব, অনেক বেশি সেল করব, ঠিক আছে? সো অনেক বেশি সেল করলে সে এইখানে মানে একটা পয়েন্ট বের করবে, ধরো তোমার মানে হাই প্রোডাকশন কোয়ান্টিটিতে একটা পয়েন্ট বের করবে সে, যেখানে সে হচ্ছে তোমার খুব বেশি পরিমাণ সেল করতে পারবে। এখানে প্রফিট ম্যাক্সিমাম হওয়া তার টার্গেট নাও হইতে পারে, ঠিক আছে? আবার যদি তার টার্গেট হয় যে হচ্ছে সে একটা স্মল ফ্যাক্টরি রান করবে এবং এখানে প্রফিট ম্যাক্সিমাইজ করবে, এবং যতক্ষণ পর্যন্ত তার ইকোনমিজ অফ স্কেল থাকতেছে মানে কস্ট যতক্ষণ পর্যন্ত কমতেছে সেই পর্যন্ত সে আসবে। মানে মেইনলি ফার্ম যেটা করে আসলে যে একেবারে লং রান এটিসির মিনিমাম যেই ভ্যালুটা, অর্থাৎ এই যে এই পয়েন্টে যে 10,000, মানে এখানেই তোমার কি বলে এভারেজ টোটাল কস্টটা ম্যাক্সিমাম। সো এই এভারেজ টোটাল কস্ট যে ম্যাক্সিমাম হচ্ছে যে এখানে তুমি 1,000 উৎপাদন করো আর 1200 উৎপাদন করো আর 5,000 উৎপাদন করো, এইখানে তোমার এভারেজ টোটাল কস্টটা সেম। তাহলে এভারেজ টোটাল কস্টটা সেম থাকলে তুমি যদি 12,000 কোয়ান্টিটি মানে সরি 5,000 কোয়ান্টিটি উৎপাদন করো, সেটার প্রাইস অনুযায়ী তোমার প্রফিটটা ওইভাবে আসবে। সো ফার্ম হয়তো সেটা চাইবে যে হয়তো এরকম একটা কোনো পয়েন্টে থাকতেছে যে যার পরে এডিসি তোমার তোমার কি বলে যে ইনক্রিজিং হয়, এর আগ পর্যন্ত কোনো একটা পয়েন্টে হয়তো সে প্রডিউস করতে চাইতে পারে। এটা ফার্মের যদি টার্গেট হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন।
আর যদি টার্গেট হয় যে রেভিনিউ ম্যাক্সিমাইজ করবে, আরো বেশি উৎপাদন করবে, তাহলে সে আরো দূরেও যাইতে পারে। বাট আমরা এই গ্রাফ দিয়ে তো অঙ্ক করি না নর্মালি। নর্মালি হচ্ছে শর্ট রান গ্রাফ দিয়ে অঙ্ক করি। এখানে এই যে টিসি গুলো দেওয়া থাকে, এগুলো শর্ট রানই থাকে, তোমাকে আমি সিটিতেও দিছিলাম। তো ওই গ্রাফগুলা থেকে তুমি আসলে প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে শর্ত, ওই শর্ত দিয়েই বাই করবা, যেটা পরের চ্যাপ্টারের মধ্যে আছে, যেটা আমরা 5 এর মধ্যে দেখছি। 5 ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 5 এর থেকে অনেক কিছু বোঝার আছে। এটার মধ্যে একটা কম্পিটিটিভ ফার্মের বৈশিষ্ট্য কি, এটা খুব ভালোভাবে বোঝার ইস্যু। এবং কম্পিটিটিভ ফার্মের যে 4 থেকে ডিমান্ড একটা কার্ভ, কোয়েশ্চেন ছিল স্যার। আচ্ছা আমি এটা একটু বলে নেই। হ্যাঁ, সো এই যে ডিমান্ড কার্ভ ফেসিং এ কম্পিটিটিভ ফার্ম, এটা অনেকেই তোমরা সিটিতে বুঝো নাই স্যার। সিটিতে কিন্তু ওই যে তোমার আহ ইয়ে দেওয়া ছিল, হ্যাঁ, মার্কেট ডিমান্ড মার্কেট সাপ্লাই দেওয়া ছিল, ইকুইলিব্রিয়াম সলভ করে তুমি যে প্রাইসটা বের করছো, এই প্রাইসটাই হচ্ছে একটা কম্পিটিটিভ ফার্মের জন্য ডিমান্ড কার্ভ। এই প্রাইস বরাবরই তার ডিমান্ড হবে, এবং এই প্রাইস ইকুয়ালস টু এমসি, সেইখান থেকেই তার কোয়ান্টিটি ম্যাক্সিমাম বের হবে। সো মার্কেট ইকুইলিব্রিয়ামের প্রাইসটাই কিন্তু একটা কম্পিটিটিভ ফার্মের প্রাইস, কারণ সে প্রাইস টেকার, এবং এইটাই তার ডিমান্ড, এটাই তার ভার্টিক্যাল ডিমান্ড, এটা তার খুব ভালো করে বুঝতে হবে, এবং এইটাই তার মার্জিনাল রেভিনিউ। এই কারণে অনেকেই মানে এই জিনিসটা মিস করছো, যে এমআর ইকুয়ালস টু এমসি দিয়ে ক্যালকুলেট করছো। এখন এমআর ইকুয়ালস টু এমসি দিয়ে যখন করবা, একটা কম্পিটিটিভ ফার্মের জন্য এমআর পি সেম জিনিস, কিন্তু মনোপলির জন্য কিন্তু এমআর আর পি সেম জিনিসটা, সরি পিআর এমআর সেম জিনিস না। হ্যাঁ, সো ওইখানে পিআর এ আর সেম জিনিস, কিন্তু এমআর কিন্তু ডিফারেন্ট জিনিস হয় মনোপলিতে, যেটা তোমাদের খেয়াল থাকার কথা। মনোপলির গ্রাফটাতে আমি একটু যাই। এই যে পার্থক্যটা, যে মনোপলির জন্য ডিমান্ড কার্ভ হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, পুরো মার্কেটই তার জন্য ডিমান্ড, তার পুরো মার্কেট মানে সে নিজেই। আর এখানে কম্পিটিটিভ ফার্মের হচ্ছে স্ট্রেট লাইন। আর এই যে পি গ্রেটার দেন এমআর হয়, এটা যদিও দরকার নাই। যে এইখানে গ্রাফটা খেয়াল করো, যে এইটা হচ্ছে মনোপলির ডিমান্ড, এটা হচ্ছে মনোপলির এভারেজ রেভিনিউ। খেয়াল করো, পি আর এ আর কিন্তু এখানে সেম, এখানে প্রাইস এবং এভারেজ রেভিনিউ, এই গ্রাফটাই হচ্ছে ডিমান্ড। কিন্তু এমআর ডিফারেন্ট, এমআর আসতেছে এটাকে ডিফারেন্সিয়েট করে ভিন্নভাবে আসতেছে। হ্যাঁ, এমআর আর এমসি ইকুয়াল করলে এই পয়েন্ট থেকে আর একটা আলাদা কোয়ান্টিটি পাওয়া যায়। সো এখানে এমআর একটা ডাউনওয়ার্ড স্লোপিং গ্রাফ, আর কম্পিটিটিভ মার্কেটের এমআর কেমন? এমআর কিন্তু স্ট্রেট লাইন। তুমি একটু আগে দেখছো যে ওখানে ডিমান্ড আর এমআর দুইটাই স্ট্রেট লাইন, একই লাইন, কিন্তু মনোপলিতে এমআর হচ্ছে একটা ডাউনওয়ার্ড স্লোপিং লাইন। এইটা কিন্তু অনেকেই মিস করছো, ভুল করছো। আচ্ছা, প্রশ্ন কার যেন ছিল, বলো। স্যার স্যার আমার একটা চ্যাপ্টার ছিল। কোয়েশ্চেন ছিল। আচ্ছা, শাফিন খান আগে বলুক। স্যার ওই অ্যাকাউন্টিং প্রফিট আর ইকোনমিক প্রফিট, স্যার মানে ইকোনমিক প্রফিটের সাথে অ্যাকাউন্টিং প্রফিটের যেই মানে স্যার ডিফারেন্সটা, বা কোনটার সাথে কোনটার কি রিলেশন, এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম স্যার। আর এখানে তো সহজভাবেই লেখা আছে। মানে স্যার এখানে এক্স্যাক্টলি যেটা আছে স্যার, অ্যাকাউন্টিং প্রফিট যদি 0 হয় তাহলে ইকোনমিক প্রফিট কেমন হবে? অ্যাকাউন্টিং প্রফিট যদি 0 হয়, তাহলে টোটাল রেভিনিউ আর কস্ট, টোটাল এক্সপ্লিসিট সেম কস্ট হবে। সেম। এক্সপ্লিসিট কস্ট হচ্ছে তোমার, মানে নর্মালি আমরা কস্ট বলতে যেগুলো বুঝি সেগুলো হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট কস্ট হচ্ছে মেইনলি অপরচুনিটি কস্ট, যেই আহ, আহ, যেটা হচ্ছে তোমার ইনকাম হইতে পারতো কিন্তু সে ছেড়ে দিছে, সেটাকে আমরা বলতেছি মানে অল্টারনেটিভ জবের ইনকাম বা অল্টারনেটিভ বিজনেসের ইনকাম, সেটাকে আমরা বলতেছি এখানে ইমপ্লিসিট কস্ট। তাহলে অ্যাকাউন্টিং প্রফিট যদি 0 হয়, সেক্ষেত্রে তুমি যে আয় করতেছো আর তোমার যে ব্যয় হইতেছে এটা সমান, তোমার কোনো প্রফিট নাই আসলে। মানে তুমি যত টাকা পকেটে পাইতেছো পুরোটাই তোমার খরচেই চলে যাচ্ছে, এক্সট্রা টাকা পকেটে তোমার কোনো টাকা নাই। আর যদি ইকোনমিক প্রফিট 0 হয়, সেক্ষেত্রে টোটাল রেভিনিউ ইকুয়ালস টু টোটাল মানে টোটাল এই যে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট কস্টের সমষ্টি। এখন জিনিসটা হচ্ছে, যখন ইকোনমিক প্রফিট 0, তখন তোমার টোটাল রেভিনিউ আর টোটাল এই এক্সপ্লিসিট ইমপ্লিসিট কস্টের যোগফলটা সমান। কিন্তু এই ইমপ্লিসিট কস্টটার কিন্তু তোমার অ্যাকচুয়ালি মানে খরচ হয়ে তোমার পকেট থেকে যাচ্ছে না, এটা কিন্তু তোমার পকেটে রয়ে যাচ্ছে। মানে ইমপ্লিসিট কস্টটা হচ্ছে, মানে তখন ইকোনমিক প্রফিট যখন 0 হয়, তখন হইতেছে তখন তোমার ওই যে যেই ইনকামটা তুমি ছেড়ে দিছো, ওই টাকাটাই তোমার পকেটে রয়ে গেছে। ওইটাই হচ্ছে তোমার মানে ইকোনমিক প্রফিট আর কি। তো আর তার মানে ইকোনমিক প্রফিট যদি 0 হয়, তার মানে তারপরে অ্যাকাউন্টিং প্রফিটটা 0 থেকে বড় হবে, মানে অ্যাকাউন্টিং প্রফিটটা আমার ইমপ্লিসিট এক্স্যাক্টলি কস্টের টাকাটাই থেকে যাবে। এক্স্যাক্টলি এই কারণে অ্যাকাউন্টিং প্রফিট সবসময় বড় হয়।
আর যেহেতু তুমি ইমপ্লিসিট কস্টটা বাদ দিতেছো, এখানে এক্সট্রা একটা জিনিস ইকোনমিক প্রফিট থেকে বাদ দাও, এই কারণে তোমার ওই অ্যাকাউন্টিং প্রফিটটা সবসময় বড় হয়। আচ্ছা, আর কার প্রশ্ন ছিল? স্যার স্যার এই যে এখন আপনি যেটা বলছেন যে এখানে ইকোনমিক প্রফিট যেটা জিরো, ফার্মের লং রানে আমাদের ইকোনমিক প্রফিট জিরো হয়, সেটা কি এটাকে বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা কি বোঝাচ্ছে। ওখানে এক্সপ্লিসিট কস্টের ইকুয়েশনটাই দেওয়া আছে, মানে 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 না ওই টোটাল, হ্যাঁ টোটাল কস্টের যে ইকুয়েশনটা ওখানে এক্সপ্লিসিট ইমপ্লিসিট দুইটা কস্টকে ইনক্লুড করেই ইকুয়েশনটা বানানো আছে, যার ফলে যখন তোমার গ্রাফে তুমি ওই যে জিরো ইকোনমিক প্রফিট দেখো, মানে ওইখানে প্রফিট জিরো আসতেছে, তারপরেও আসলে ওই যে ইমপ্লিসিট কস্টের টাকাটা পকেটে থাকতেছে। দ্যাট ইজ ওয়াই বিজনেস রান করে। জি স্যার। মানে ওইটাই তোমার মানে আউটকাম, মানে যেই কোয়ান্টিটি পর্যন্ত ফার্ম প্রডিউস করতে চায় আর কি, বা যেটার পরে ওই এখানে পজিটিভ প্রফিট তৈরি হলে নতুন ফার্ম আসবে, কিন্তু ওই রকম জিরো ইকোনমিক প্রফিট থাকলে মার্কেট একটা স্থিতিশীল অবস্থায় থাকবে আর কি। আর কোনো কিছু? স্যার এখানে যে একটা কস্টের কার্ভ দেওয়া আছে, সবগুলা কস্ট একসাথে এএফসি এবিসি, ওখানে এটা যে- জি, এখানে হচ্ছে আমার তো এই এটিসি এবিসি কার্ভ গুলা ইউ শেপ, কিন্তু হ্যাঁ হচ্ছে মানে এখানে প্রপারলি ইউ শেপ করেই যদি আমি আঁকি, এরকম করে না আঁকি, তাহলে কি ভুল হবে? না, এটা এটা এখানে এই শেপটা কেন, মানে এটা আমি যখন বানাইছিলাম এই গ্রাফটা এই ভ্যালুগুলা দিয়ে বানাইছিলাম। হ্যাঁ, মানে আমি এই ভ্যালুগুলাকে র্যান্ডমলি নিয়েছিলাম, নেয়ার পরে এইটাকে আমি এক্সেলে যখন বসাইছি, এক্সেল আমাকে এই গ্রাফগুলা দিছে, বুঝতে পারছো? জি স্যার। সো এই এক্সেল এর হিসাব অনুযায়ী গ্রাফটা মোটামুটি এরকম ওই ভ্যালু অনুযায়ী। তো তুমি এটাকে এইভাবে ইউ শেপ করে যদি আঁকো কোনো সমস্যা নাই, আমি তো তোমাকে ভ্যালু ওয়াইজ আঁকতে বলবো না নরমালি, মানে তোমাদের গ্রাফ ক্লাসে মনে হয় না ওভাবে করাইছে। আর কোনো প্রশ্ন? এনামুল কি যেন বলতে চাইছিলা? কম্পিটিটিভ ফার্মের একটা ম্যাথ ছিল, হ্যাঁ এখানে ম্যাথে বলছে যে 100 ইউনিট প্রোডাকশন করতেছে, হ্যাঁ হ্যাঁ, এভারেজ মানে 100 ইউনিট প্রোডাকশন হচ্ছে, মানে ফার্ম হচ্ছে 100 ইউনিট প্রোডাকশন দিতেছে, এভারেজ রেভিনিউ দেওয়া আছে 10, আর হচ্ছে এভারেজ টোটাল কস্ট $8, আর ফিক্সড কস্ট হচ্ছে $200। এখানে বলছে যে ফার্মটা হচ্ছে প্রোডাকশন ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে যে 100 ইউনিটের জন্য। এটা কি আমার স্লাইডের ম্যাথের কথা বলতেছো না অন্য কোনো ম্যাথ? স্যার যে কোশ্চেন ব্যাংকে ছিল স্যার। তা আমি এত এত বড় কোশ্চেন কি এখন তোমার কথা শুনে আমার মাথায় থাকবে বোকা ছেলে? তোমার আচ্ছা স্যার হচ্ছে প্রশ্ন এখানে হচ্ছে স্পেসিফিকলি সোজা বলো হচ্ছে কোন বিষয়টা। ইকুয়েশন না দিয়ে স্যার হচ্ছে সোজা নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে আমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, কস্টে। স্যার এখানে হচ্ছে মার্জিনাল কস্ট স্যার বের করতে পারতেছি না, তাহলে স্যার হচ্ছে প্রোডাকশন ইনক্রিজ না ডিক্রিজ করবে এটা কিভাবে বুঝবো? আচ্ছা তোমার প্রশ্ন সলভ করতে গেলে আমার ওই ভ্যালুগুলো লাগবে, করে দেখতে হবে যে কেমনে করতে হয়। তুমি আমাকে একটু পরে আবার জিজ্ঞেস করো, অন্য কোনো প্রশ্ন থাকলে কেউ করতে পারো। আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার যে মনোপলিস্টিক কম্পিটিশনে স্যার হচ্ছে যে জিরো ইকোনমিক প্রফিট হয়, এইটা আর হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশনে ডেড ওয়েট লস থাকে কিনা স্যার, এই দুটো কোশ্চেন স্যার বুঝতে আচ্ছা, মনোপলিস্টিক কম্পিটিশনে জিরো ইকোনমিক প্রফিট, এই যে এই গ্রাফটা দিয়ে আমরা সুন্দরভাবে দেখাই দিছিলাম যে যখন এটিসি আর হচ্ছে তোমার কি বলে যে দেখা যাবে যে কোয়ান্টিটি, যে প্রফিট ম্যাক্সিমাইজিং যে কোয়ান্টিটি এমআর ইকুয়ালস টু এমসি মনোপলির মতো আসতেছে, এবং এইখানে পি ইকুয়ালস টু এটিসি। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা নর্মালি কি করি, এমআর ইকুয়ালস টু এমসি, যেই পয়েন্টে ইন্টারসেকশন এটাকে আমরা সলভ করি। হ্যাঁ, এমআর এর ইকুয়েশন থাকে আমাদের, এমসির ইকুয়েশন থাকে, এই পয়েন্টটা হচ্ছে ইন্টারসেকশন, এখান থেকে কোয়ান্টিটি আসে, এই কোয়ান্টিটি আমরা নিয়ে বসাই ডিমান্ডে, ডিমান্ড থেকে আসে প্রাইস, প্রাইস আর এটি যদি সমান হয়ে যায়, মানে কিউ নট কোয়ান্টিটি বরাবর তুমি এটিসি পর্যন্ত যাও, এটিসি পর্যন্ত গেলে এই দেখা যাচ্ছে যে এটা পি এর সমানই হচ্ছে, তখন জিরো ইকোনমিক প্রফিট। কিন্তু এটিসি যদি এটা আরেকটু উপরে হইতো, তখন কিউ এর এই যে বরাবর যদি যাও এটিসি উপরে হয়, যেমন এই যে উপরের গ্রাফটায় আছে, উপরের গ্রাফটায় দেখা যাইতেছে যে এটিসি উপরে আছে, তার মানে এই কিউ ওয়ান বরাবর এটিসির ভ্যালু বেশি পি এর ভ্যালু কম, তার মানে লস। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পি এর ভ্যালু বেশি এটিসির ভ্যালু কম, এক্ষেত্রে প্রফিট। সো এই প্রফিট হইলে মার্কেটে নতুন ফার্ম ঢুকবে, অনেকটা কম্পিটিটিভ মার্কেটের মতো। আর যদি লস হয় তাইলে এখান থেকে ফার্ম বের হয়ে যাবে। সো বের হয়ে গেলে ব্যক্তি আবার এই যে কার্ভ গুলা ঘুরে ফিরে এরকম একটা সিচুয়েশনে চলে আসবে, জিরো ইকোনমিক প্রফিট চলে আসবে।
এইটা আরেকটা কি বলছিলা? আচ্ছা ডেড ওয়েট লস, এই যে আচ্ছা মনোপোলিস্টিক ডেড ওয়েট লস, কম্পিটিশন। হ্যাঁ হ্যাঁ, ডেড ওয়েট লস হয় কিনা এটা বুঝতে হইলে আমাদের যাইতে হবে যে এই যে মনোপলিতে যদি ডেড ওয়েট লস হয় তাহলে মনোপলিস্টিকেও ডেড ওয়েট লস হওয়ার কথা, বিকজ এটা তোমার ডিমান্ড ইকুয়ালস টু সাপ্লাই, এই যে এফিশিয়েন্ট কোয়ান্টিটি এইখানে প্রডিউস করতেছে না। হ্যাঁ, কম্পিটিটিভ মার্কেট যদি হইতো তাহলে ডিমান্ড আর সাপ্লাই যেখানে ইন্টারসেক্ট করে, অর্থাৎ ডিমান্ড এবং মার্জিনাল কস্ট এই পয়েন্টে যে ইন্টারসেক্ট করতেছে, এই পয়েন্টে হইতো কোয়ান্টিটি, এখান থেকে আসতো প্রাইস। তাইলে আমি একটু দাগটা রেখে দেই, এটা ছিল কোয়ান্টিটি, এটা ছিল প্রাইস। সো সেটা হচ্ছে না, রাদার এই কোয়ান্টিটি উৎপাদন হইতেছে হায়ার প্রাইসে। সো আলটিমেটলি এই যে ডেড ওয়েট লস তো তৈরি হবেই। বুঝতে পারছো? স্যার মানে এটা স্যার মনোপলির আমার মতোই, মনোপলিতে যেভাবে ডেড ওয়েট লস হয় এখানেও সেভাবেই হবে। হ্যাঁ বলো। স্যার এখানে যদি আমাকে ব্যাখ্যা দিতে বলে মনোপলিস্টিক কম্পিটিটরে কেন জিরো ইকোনমিক প্রফিট, মানে আমি গ্রাফটা তো মানে গ্রাফটা আঁকবো কিন্তু ব্যাখ্যা কি লিখবো সেটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে মনোপলিতে কেন ইকোনমিক প্রফিট জিরো হয় না লং রানে, এই আচ্ছা দুইটা। এটা এটা আগে বলে নেই। আচ্ছা এটা হচ্ছে যে তোমাকে যদি দেখাইতে বলে তাহলে তুমি জিনিসটা এই এই যে তোমার আহ আমরা কম্পিটিটিভ ফার্মের ক্ষেত্রে যেভাবে ব্যাখ্যা দিছিলাম, যে যখন আমরা দেখব যে একটা ইয়ে হবে, কি বলে, পজিটিভ প্রফিট হবে, পজিটিভ প্রফিট যখন হয় তখন মার্কেটে নতুন করে ফার্ম ঢুকতে চায়। সো নতুন করে ফার্ম যখন ঢুকবে তখন সাপ্লাই বাড়বে, সাপ্লাই বাইরা, এখানে ওই গ্রাফগুলো আসলে ওইভাবে দেখানোর দরকার নাই, বাট ব্যাখ্যাটা কম্পিটিটিভ ফার্মের মতোই। এখানে সাপ্লাই বাইরে যাবে, তার মানে হইতেছে তোমার ওই এমসি আলটিমেটলি শিফট করবে। সাপ্লাই শিফট যদি করে তাইলে হচ্ছে তোমার এখানে হচ্ছে ওই কি বলে যে প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটিটাও চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আলটিমেটলি একটা জিরো ইকোনমিক প্রফিট চলে আসবে। এটা ওই কম্পিটিটিভ মার্কেটের যে ব্যাখ্যা ছিল না জিরো ইকোনমিক প্রফিটের, ওই সেম ব্যাখ্যাই আসলে। আরেকটা কি ছিল প্রশ্ন? মনোপলিতে লং রানে কেন জিরো হয় না ইকোনমিক প্রফিট? মনোপলিতে কেন হয় না? হ্যাঁ মনোপলিতে, মনোপলির গ্রাফটায় যাই। মনোপলিতে মনোপলিতে তো পজিটিভ প্রফিটই সবসময় থাকে, বিকজ তার মানে এইটা জিরো ইকোনমিক প্রফিট হওয়ার একটা চান্স আছে যদি তোমার এভারেজ কস্ট আর প্রাইস সমান হয়ে যায়, তাইলেই শুধুমাত্র। ঠিক আছে, এখন এভারেজ প্রাইস হবে কিনা এটা প্রশ্ন। এখন এটা ডিপেন্ড করে যে ওদের কস্ট স্ট্রাকচার কত, ওই যে কস্ট ইকুয়েশন যে দেওয়া থাকে সেই কস্ট ইকুয়েশন থেকে এভারেজ টোটাল কস্ট বের করে দেখতে হবে যে এটা ওই প্রাইসের সমান হয় কিনা। সমান হইলে তখন এটা জিরো ইকোনমিক প্রফিট হইতে পারে। স্যার এইভাবে বলা যায় না যে মনোপলিতে তো স্যার মানে ব্যবসায়ীরাই প্রাইস সেট করে, কিন্তু তারা তো অবশ্যই অ্যাভারেজ টোটাল কস্টের থেকে বেশি প্রাইস সেট করবে, তো সেই ক্ষেত্রে তো এভারেজ স্যার প্রফিট। টোটাল কস্টের থেকে বেশি করবে ব্যাপারটা কিন্তু এরকম না। এভারেজ টোটাল কস্টটা সবসময় তাদের কন্ট্রোলে নাও থাকতে পারে, কারণ কস্টের মধ্যে আছে কি, কস্টের মধ্যে থাকে র মেটেরিয়াল, তারপর হচ্ছে ইউটিলিটি বিল, তারপর হচ্ছে তোমার ল্যান্ড রেন্ট, এরকম অনেক ধরনের খরচ থাকে। খরচ সবসময় মনোপলি নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। মনোপলি কোয়ান্টিটিটা সেট করে তার এমআর এমসি যে ইন্টারসেকশন সেখান থেকে, সে অলওয়েজ কোয়ান্টিটি এইভাবেই সেট করে। প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি হচ্ছে এমআর এমসি, সেখান থেকে আস্তে আস্তে মানে ডিমান্ড থেকে প্রাইস সেট করে। এরপরে এই যে মানে কস্টের হিসাবটা আলাদা, কস্টের স্ট্রাকচারটা আলাদা ইকুয়েশন থেকে আসে। তোমরা সবসময় দেখো যে কস্টের ইকুয়েশন আলাদা দেওয়া থাকে। সো ওই হিসাবে যদি দেখা যায় যে এখন কস্ট বেড়ে গেছে, র মেটেরিয়াল প্রাইস বাড়ছে, র মেটেরিয়াল প্রাইস বাড়লে তো এভারেজ টোটাল কস্টও বাড়বে। মানে এভারেজ টোটাল কস্ট যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই এমসিও চেঞ্জ হবে, টিসিও চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আলটিমেটলি জিরো ইকোনমিক প্রফিট আসতেও পারে। ডিপেন্ডস অন দ্য প্রাইস, এই কস্ট স্ট্রাকচার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যে বলো। প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি যদি ফ্র্যাকশনে হয় সেক্ষেত্রে কি আমরা ফ্র্যাকশনে রাখবো নাকি একটা পূর্ণ সংখ্যা নিয়ে তারপরে ক্যালকুলেট করবো? ফ্র্যাকশনে রাখতে মানে যদি মাঝামাঝি ফ্র্যাকশন হয় তাহলে ওইটা রাখাই ভালো। যদি একেবারে ধরো যে 10.98 চলে আসছে তাহলে 11 ধরো, কিন্তু মানে স্যার এখন ধরো কোয়ান্টিটি গুলো 10.6 তো আসছে, এরকম টেন হইতে পারে, পয়েন্ট লাইক ফাইভ হচ্ছে আসছে, তাহলে কম্পিউটারের বিজনেস।
না তো এটা একটা কোনো কম্পিউটার সমস্যা না, না সেক্ষেত্রে না তুমি ওইটা বুঝতেছো না। এখানে আমি তো কোয়ান্টিটি তোমাকে যেটা প্রশ্নে দিচ্ছি এটা একটা প্রতীকী কোয়ান্টিটি। সাপোজ এই কোয়ান্টিটির মানে হচ্ছে 10.5 মিলিয়ন, যেটা 10.5 তোমার ক্যালকুলেশনে আসতেছে এটা 10.5 মিলিয়নও হইতে পারে। আমি তোমাকে ফ্র্যাকশনাল ক্যালকুলেশনটা দিয়েছি, এর মানে এই না কোয়ান্টিটিটা ভাগ করা। হুম। তো এই কোয়েশ্চেনটাকে আরো বড় করে আমরা ধরো মিলিয়ন বিলিয়ন অ্যামাউন্টে ডিল করতেছি, হতে পারে না। বাস্তবতার সাথে ওইটা অত অমিল চিন্তা করার কিছু নাই। জি স্যার, বুঝতে পারছি। ওরা প্রশ্নই শেষ করে না, আমি কেমনে জানবো? বলো আর কিছু। স্যার যে ম্যাথটা দেখাতে বলছিলাম স্যার মনোপলির আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্ষেত্রে ম্যাথটা। আচ্ছা, আর স্যার ন্যাশ ইকুইলিব্রিয়াম এটা আমি একটু বলে শেষ করে প্রফিট নিই। লস অলিগোপলির স্যার স্যার ডিডক্ট লস। 1 মিনিট শাফিন, তোমার কথা স্পষ্ট আসতেছে না, একটু তুমি নেটওয়ার্ক ঠিক করো। আচ্ছা, আর এখানে হচ্ছে এই কলিউশন কার্টেলের আইডিয়া গুলা বুঝেন, ডুওপলি, এটা এটা বুঝার মতোই বিষয়। ন্যাশ ইকুইলিব্রিয়াম খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রত্যেকবারই দেখা যায় প্রশ্ন আসে, বিশেষ করে বিজনেস ডিলেমার যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো থেকে যে মেইনলি যেটা হইতে পারে যে ধরেন প্রিজনার্স ডিলেমা থেকে সামটাইমস সোসাইটির বেনিফিট হয়, সামটাইমস সোসাইটির জন্য খারাপ আউটকাম হয়, আবার যারা এখানে প্লেয়ার আছে তাদের জন্য অপটিমাম আউটকামে পৌঁছানো যায় না। যেমন আমরা দেখছি যে এখানে অপটিমাম আউটকাম ছিল তাদের 1 ইয়ার জেল, কিন্তু তারা হচ্ছে আলটিমেটলি 8 ইয়ার কনফেস করে ফেলে। হ্যাঁ, এটা গেমটাকে এভাবে ডিজাইন করা হয়েছে যার কারণে তারা কনফেস করতে বাধ্য। কিন্তু এইটা সোসাইটির জন্য একটা ভালো, সোসাইটি যেহেতু দুইজন ইয়েকে পানিশ করতে পারতেছে, সোসাইটির জন্য ভালো হইতেছে। আবার এই এই গেমের মধ্যে দেখেন ইউএসএ রাশিয়ার যে গেম, এখানেও তাদের জন্য সবচেয়ে ভালো হইতো সেফ, মানে ডিজার্ন করা। কিন্তু এখানে তাইলে তো ওরা দুজনই সেফ থাকতো, কিন্তু আলটিমেটলি দুজনই আরাম করতেছে, দুজনই রিস্কে থাকতেছে, এবং এটা সোসাইটির জন্য ভালো হচ্ছে না। সো প্রিজনার্স ডিলেমা সামটাইম সোসাইটির জন্য ভালো সিচুয়েশন নিয়ে আসে, কখনো খারাপ সিচুয়েশন নিয়ে আসে, মানে বেনিফিশিয়াল হয় না। এবং মেইনলি ইম্পর্টেন্ট বুঝার জিনিস যে হচ্ছে প্রিজনার্স ডিলেমার মাধ্যমে কেন হচ্ছে ওরা তাদের অপটিমাম আউটকামে যাইতে পারে না। হ্যাঁ, যে এটাই প্রমাণ করার ইস্যু, যে প্রমাণে দেখা যাইতেছে যে অপটিমাম আউটকাম যেটা হইতো সেখানে ওরা যাইতে পারতেছে না। এরকম অনেকগুলাই উদাহরণ আছে। ডমিনেন্ট স্ট্র্যাটেজি কি এটাও আপনারা হয়তো বুঝেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আর এই যে এই স্যার দুইটা প্রশ্ন, এই দুইটা লাইন দিয়েও প্রশ্ন মাঝে মধ্যেই আসে। হ্যাঁ, যে যে কোঅপারেশনের মাধ্যমে যদি কোঅপারেশন করতে পারতো, হ্যাঁ, যে আপনি ন্যাশ ইকুইলিব্রিয়াম দেখানোর পরে এই যে কোঅপারেট করতে পারলে সোসাইটির জন্য বেটার হইতো। যেমন আর্মস রেসে দুইটা কান্ট্রি কোঅপারেট করতে পারলে, বা কয়েল প্রোডাকশনে কোঅপারেট করতে পারলে দুই কোম্পানিরও লাভ হইতো, পলিউশনও কম হইতো। আবার কোঅপারেশন ছাড়া মাঝে মধ্যে সোসাইটির লাভ হয়, যে যেহেতু ক্রিমিনালরা কোঅপারেট করতে পারতেছে না, এটা সোসাইটির জন্য লাভ। আবার ওয়াটার মার্কেটেও যেহেতু কোঅপারেট করতে পারতেছে না, জনগণের জন্য এটা লাভজনক হচ্ছে, বেশি পানি তারা সাপ্লাইতে পাচ্ছে, এই ভালো হচ্ছে। এই হচ্ছে মোটামুটি ডিসকাশন 6 এর কথা। আর কিছু? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো বলো, কোশ্চেন তো থাকবেই। স্যার আপনার যে ইন্ডিভিজুয়াল ডিমান্ড বা সাপ্লাই যদি দেওয়া থাকে ওটাকে তো আমরা হচ্ছে মার্কেট ডিমান্ড অথবা মার্কেট সাপ্লাই কনভার্ট করে নিব, তাই না? মানে হ্যাঁ যদি হ্যাঁ চায়। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি আমাকে স্যার এরকম দেওয়া থাকে যে ইন্ডিভিজুয়াল ডিমান্ডের জন্য দেওয়া আছে, কিন্তু আমাকে দেওয়া আছে টোটাল হচ্ছে 30 জনের জন্য করতে হবে আর কি, হ্যাঁ, তাহলে কি দুই পাশে আমি 30 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? যেমন কিউডি 30 ইন্টু কিউডি ইজ ইকুয়ালস টু 30 ইন্টু ওই পি এর যে পার্টটা, নাকি খালি এক পাশে করব? বিষয়টা হচ্ছে কি আমি তোমাকে বলি তো, জি বিষয়টা স্যার। হইলো যে তোমরা এখানে যে মিসকনসেপশনে ভুগো সেটা হচ্ছে এরকম, যে ধরো তোমাকে বলে দিছে Q1 ইকুয়ালস টু সামথিং, জি Q2 স্যার। ইকুয়ালস টু সামথিং, আবার Q3 ইকুয়ালস টু সামথিং, এরকম তোমাকে অনেকগুলো ইকুয়েশন দিয়ে দিছে। তাহলে যখন তুমি মার্কেট ইকুয়েশন বানাবা তুমি কি করবা? এই তিনটা কিউ কে যোগ করবা না? জি স্যার। তিনটা কিউ এর যোগফলটা কি হবে? আরেকটা কোয়ান্টিটি হবে না? জি স্যার। ওইটাই হচ্ছে মার্কেট কোয়ান্টিটি। ওটাকে কিন্তু আমি 3Q লিখতেছি না, আমি লিখতেছি QM, মানে বড় মার্কেট কোয়ান্টিটি, ডিফারেন্ট কিউ। মানে এটা তুমি জি যে কোনো কিউ দিয়েই প্রকাশ করো না কেন, এই তিনটা কিউ এর যোগফল আলটিমেটলি আরেকটা বড় কিউ। আচ্ছা। ঠিক আছে? সো জি বিষয়টা হচ্ছে যে যদি তোমাকে সাপোজ এরকম Q1, ধরো সাপ্লাই আমি বললাম যে Q1 ইকুয়ালস টু দেওয়া আছে 2P প্লাস 3, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সাপ্লাই ইকুয়েশন 30 জনের, তুমি যেটা বললা। তাহলে 30 জনের জন্য মার্কেট সাপ্লাই বের করতে হবে। তাহলে ফাইন, তুমি 30 দিয়ে গুণ করবা, গুড। তাহলে এই যে 30 ইন্টু Q1 যদি তুমি করো তাহলে কি হবে? এখানে 30 দিয়ে গুণ হবে 60P প্লাস 90, এই তো ঠিক আছে না জি হিসাব? স্যার। জি স্যার।
এখন এই যে জিনিসটা 30 × Q1 এইটাই হচ্ছে QM মার্কেট কোয়ান্টিটি। তাহলে আচ্ছা QM ইকুয়ালস টু 60P প্লাস 90। তাহলে এখন বলো, যখন তুমি মার্কেট কোয়ান্টিটির হিসাব করবা, তুমি কি 3Q হিসাব করবা? না স্যার, খালি না, কিউ দিয়ে তখন করবো। তোমার এই একটা কিউই হিসাব হবে। বিষয়টা হচ্ছে এইখানে যে এই তিনটা সবগুলা কোয়ান্টিটি মিলে একটা মার্কেট কোয়ান্টিটিতে চলে আসে। জি স্যার। These are different individual quantities, but this is one market quantity. ওকে, থ্যাংক ইউ স্যার। Welcome. বলো। স্যার আমাদের যদি কোয়েশ্চেনে যদি স্যার মানে একটা ইকুয়েশন দেওয়া থাকে কোয়ান্টিটি ডিমান্ড আর সাপ্লাই এন্ড হচ্ছে বলে দেওয়া থাকে যে হচ্ছে 10 জন বায়ার আছে আর 20 জন সেলার আছে। হ্যাঁ, এন্ড ফার্স্ট কোয়েশ্চেন যদি বলে যে আমার হচ্ছে কার্ভটা ড্র করে দেখাইতে, তাহলে কি আমি ইন্ডিভিজুয়াল ইকুয়েশনের জন্য কার্ভটা আঁকবো নাকি হচ্ছে গুণ করার পরে যেটা আসবে ওইটার জন্য কার্ভটা আঁকবো? ডিপেন্ডস। যে বললাম প্রশ্নে কি বলা আছে, তোমাকে যদি সরাসরি বলেই দেয় যে এই মার্কেটে সারপ্লাস বাইট করো, তো তোমাকে তো প্রশ্ন বলছে এই মার্কেটে সারপ্লাস বাইট করো, তার মানে কি তোমাকে মার্কেট বানায় নিতে হবে। আবার যদি প্রশ্নে বলে যে এই একজন বায়ারের যে সাপ্লাই এটার ইন্টারসেপ্ট ব্যাখ্যা করো, তার মানে কি ওই ইন্ডিভিজুয়াল ফাংশনের গ্রাফ থেকে তোমার ইন্টারসেপ্ট ব্যাখ্যা করতে হবে। ডিপেন্ডস অন কোশ্চেনে কি বলছে সেই অনুযায়ী করবা। স্যার কোয়েশ্চেনে যা ছিল যে স্যার ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ইন্টারসেপ্ট দেখাইতে, জাস্ট এর দূরে কিসের বলা ছিল তো? এটাই বলছে স্যার ইন্টারপ্রেট দ্য ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল। ভালো করে দেখো, তুমি ভালো করে প্রশ্নটা আবার চেক করে আমাকে 2 মিনিট পরে জানাও কি লেখা আছে। স্যার সাপ্লাই যদি কার্ভ ইকুইলিব্রিয়াম প্রাইস বের করতে বলে তখন তখন কি গুণ করব? আচ্ছা, ইকুইলিব্রিয়াম কিসের হয় স্যার বলেন তো? ইকুইলিব্রিয়াম মানে কি আমাকে বলেন স্যার, ইকুইলিব্রিয়াম কিভাবে বের করে একটু বলেন না। কোয়ান্টিটি স্যার ডিমান্ড কিউডি করতে ইকুয়াল কোয়ান্টিটি টু সাপ্লাই। কিউএস। হ্যাঁ, মানে ইকুইলিব্রিয়াম মানে কি, মানে আপনার আমার মধ্যে মার্কেট ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হয়? না স্যার ইকুইলিব্রিয়াম কি মার্কেটে হয়। দুজনের মধ্যে হয়? না স্যার মার্কেটে হয়, মার্কেট। এক্স্যাক্টলি, ইকুইলিব্রিয়াম হয় একটা মার্কেটে, একটা মার্কেটের ইকুইলিব্রিয়াম হয়, সাম্যাবস্থা হয়। তাহলে ইকুইলিব্রিয়াম যদি মার্কেটের হয় তাহলে আপনার মার্কেট ডিমান্ড লাগবে না, মার্কেট সাপ্লাই লাগবে না। জি স্যার। তাহলে এবার বুঝতে পারছেন ইকুইলিব্রিয়াম কখনোই মার্কেট ডিমান্ড সাপ্লাই ছাড়া হয় না। তো আলটিমেটলি আপনাকে ইন্ডিভিজুয়াল থেকে মার্কেট করে নিতেই হবে অবশ্যই। জি স্যার বুঝতে পেরেছি। স্যার ডিসকাশন 6 এ একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার হ্যাঁ শাফিন বলো। স্যার আমি ওই যে মনোপলিস্টিক কম্পিটিটর মার্কেটে স্যার দেখাতে বলছিলাম স্যার, ডেড ওয়েট লস, প্রফিট আর লসটা বের করার এটা স্যার ম্যাথটা। মনোপলিস্টিক? জি স্যার। হ্যাঁ, এখানে কি কি মানে স্যার ওই ম্যাথ করার সময় মানে স্যার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে স্যার মনোপলি মার্কেট আর মনোপলিস্টিক কম্পিটিটর মার্কেট স্যার এইটার মধ্যে ডিফারেন্সটা, আর স্যার হচ্ছে ওই একটা তো থিওরি মনোপলি আছে স্লাইডে। আরেকটা কি? আর স্যার মনোপলিস্টিক কম্পিটিটর মার্কেটের প্রফিট লস আর ডেড ওয়েট লস কিভাবে ডিটারমাইন করব এই ম্যাথটা। মনোপলিস্টিক মার্কেটে? জি স্যার। মনোপলিস্টিক মার্কেটে যে প্রফিট তো এইভাবে হিসাব করবো, এই যে প্রফিট লস তো হিসাব করে হচ্ছে নর্মাল যে সূত্র, আমাদের প্রফিটের সূত্র কি, প্রাইস মাইনাস এটিসি ইনটু কিউ, এটা আমরা জানি, এইটা দিয়ে করতে পারো, অথবা টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট যদিও প্রফিট বাই করতে পারো, হিসাব তো সেম। মনোপলিস্টিক মার্কেটেও তোমাকে একইভাবেই করতে হবে, সূত্র তো একই। স্যার স্যার আসসালামু আলাইকুম। ডেড ওয়েট লসেরটা স্যার? ডেড ওয়েট লস ওই যে বললাম, ডেড ওয়েট লস মনোপলির মতো হবে। মনোপলিতে যেভাবে ডেড ওয়েট লস করবা এখানেও সেম। হ্যাঁ, কে সালাম দিলা, কে কি বলতে চাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। স্যার হচ্ছে অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে যে ন্যাসটা ডিটারমাইন করতে, তো ন্যাসটা জাস্ট আমি ডিটারমাইন করে দেবো, আগে কোনো এক্সপ্লেনেশন কিছু লেখা লাগবে সাথে? ন্যাশ ইকুইলিব্রিয়াম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ন্যাশ ইকুইলিব্রিয়ামের প্রশ্ন যদি 6 নম্বরের হয় তাহলে ব্যাখ্যা করতে হবে অবশ্যই। যদি 3 নম্বরের হয় তাহলে দরকার নাই, তাহলে তুমি ওই যে মার্ক করে দিবা, টেবিলের মধ্যে মার্ক করে দিয়ে দাগ দিয়ে বা গোল্লা করে দিয়ে বুঝাই দিবা যে কোনটা কে চুজ করবে। তবে ব্যাখ্যাগুলো তো এক লাইন, মানে ধরো 4 লাইন হবে, 4 লাইনে 4টা ব্যাখ্যা। যে ইফ এ চুজেস দিস, হ্যাঁ, যদি আব্দুল এই কাজ করে তাহলে বাবুল ওইটা করবে কারণ বাবুলের ওইটাতে প্রফিট বেশি। আবার যদি আব্দুল এইটা করে তাহলে বাবুল ওইটা করবে কারণ ওইটাতে ওর প্রফিট বেশি। সেকেন্ডলি যদি বাবুল এইটা করে তাহলে আবুল এইটা করবে কারণ এটাতে ওর প্রফিট বেশি। এইভাবে করে এক লাইন করে 4 লাইনের ব্যাখ্যা হয়। ন্যাশ ইকুইলিব্রিয়াম বের করার জন্য 4টা লাইন লাগে। তো তুমি এটা করতেই পারো, 4 নাম্বার 5 নাম্বারের প্রশ্ন আসলে ব্যাখ্যা করা উচিত। স্যার যদি ন্যাশ ইকুইলিব্রিয়াম দুইটা হয় স্যার? ন্যাশ ইকুইলিব্রিয়াম দুইটাও হইতে পারে, হ্যাঁ, তাহলে তুমি বলবা যে এটা মাল্টিপল ইকুইলিব্রিয়াম হচ্ছে,
ব্যাখ্যা তো সেম, ব্যাখ্যা ওই 4 লাইনে 4টা লাইন বলবা যে এটা হইলে ওইটা, এটা হইলে ওইটা, দেন তুমি বলবা দেখতে পাচ্ছি আমরা যে এখানে দুইটা ন্যাশ ইকুইলিব্রিয়াম আছে, দুইটার যে কোনো একটাই ঘটতে পারে। যদি স্যার এ আমার ওইটা চুজ করে তখন ইকুইলিব্রিয়াম এরকম হবে, আবার যদি এরা এটা চুজ করে তাহলে এরকম হবে। স্যার আমরা ন্যাশ ইকুইলিব্রিয়াম তো জেনারেলি বের করি হচ্ছে যে ডুওপোলির মধ্যে তারা হচ্ছে যে সেলফ ইন্টারেস্টের কারণে কোন চয়েসটা তারা দুজন নিবে। রাইট। এখন যদি হচ্ছে যে কোনো কারণে দুইটা ন্যাশ ইকুইলিব্রিয়াম বাইর হয় তাহলে তারা আসলে চুজ করবে কোনটা? মানে এই মানে চুজ করবে যে কোনো একটা, মানে আইদার দিস অর দ্যাট, মানে জিনিসটা হইলো কোথায় ছিল জানো এটা? স্যার ওই অ্যাডভার্টাইজারটা হ্যাঁ এই যে এটা হ্যাঁ, মানে জিনিসটা হইলো যে যদি অ্যাডভার্টাইজ করে তাহলে দুইটাই করবে, আর যদি অ্যাডভার্টাইজ না করে তাহলে কেউই করবে না। মানে ইকুইলিব্রিয়াম হচ্ছে এই দুইটার যে কোনো একটা হবে, মানে অ্যাডভার্টাইজ না করলে কেউই করবে না, এটাও একটা ইকুইলিব্রিয়াম, অ্যাডভার্টাইজ করলেও দুজনই করবে, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। মানে এখানে একজন করবে কিন্তু আরেকজন করবে না, এরকম কোনো ইকুইলিব্রিয়াম পাওয়া যাবে না, এটা হচ্ছে ইস্যু। স্যার এখানে কেউ কারো ডমিনেট করতেছে না এরকম? না এখানে ডমিনেটের বিষয় না, মানে ডমিনেশনের বিষয়টা তো এখানে আসেই নাই, তোমাদেরকে তো ডমিনেটিং গেম পড়ানোই হয় নাই। আছে কি এখানে এরকম কোনো গেম যে এক কান্ট্রি, ওরা ডমিনেন্ট স্ট্র্যাটেজির কথা বলছে। ডমিনেন্ট স্ট্র্যাটেজি অন্য জিনিস স্যার, ভুল বুঝেন না। ডমিনেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে কি, মানে অপোনেন্ট যাই করুক না কেন আমি একটা কাজই করব, এটাকে বলে ডমিনেন্ট স্ট্র্যাটেজি। যেমন এটা এই যে আহ, এই প্রথম থেকে সবগুলা গেমেই ছিল, যেমন এইখানে আবুল, ঠিক আছে, বাবুল যাই করুক না কেন আবুল সে কনফেসই করবে। বাবুল যদি কনফেস করে তাহলে দেখেন আবুলের সামনে দুইটা চয়েস, তাহলে আবুল কনফেস করবে। আবার দেখা যাচ্ছে বাবুল যদি সাইলেন্ট থাকে তাইলেও সে কনফেসই করে। মানে এখন বাবুল যাই করে না কেন, বাবুল যদি কনফেসও করে তাইলেও আবুল কনফেস করে, বাবুল যদি সাইলেন্ট থাকে তাইলেও আবুল কনফেস করে, মানে বাবুলের ডিসিশন যাই হোক আবুল কনফেসই করতেছে, তাহলে তখন আবুলের একটা ডমিনেন্ট স্ট্র্যাটেজি আছে। এটা হচ্ছে ডমিনেন্ট স্ট্র্যাটেজি, সেটা ওখানে আছে কিনা ওটা আপনার চেক করতে হবে। তো ডমিনেন্ট গেম অন্য জিনিস, এক প্লেয়ার অন্য প্লেয়ারের উপর ডমিনেট করে সেটা আলাদা জিনিস, সেটা এখানে নাই। আচ্ছা আর কিছু আছে তাড়াতাড়ি বলেন, আপনি 1 ঘন্টা পার হয়ে গেছে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? স্যার একটা কোশ্চেন। বলেন বলেন স্যার। স্যার সিটির মার্কটা একটু দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে দিব ইনশাল্লাহ। এটা তো মানে আপনাদের অনেক আকাঙ্ক্ষিত বিষয়, আসলে এত আকাঙ্ক্ষিত কেন এটাও আমি বুঝি না। সিটি মার্কস দিয়ে আসলে কোনো লাভ আছে? সিটি মার্কস দিয়ে কি আপনি 5 নম্বর বেশি পাবেন ফাইনালে নাকি কম পাবেন? পাস মার্কস কত লাগবে সেটা বুঝতে সুবিধা হচ্ছে। পাস মার্কের এটা হিসাব করা লাগে নাকি? মেন্টাল প্রিপারেশন। সবাই মনে করে নেন যে পাস মার্কস হচ্ছে 60, মানে 72-এ 60 পাইতে হবে, ঠিক আছে? এটা ভালো হয় না? স্যার ইকোনমিক্স মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ তো মাথায় রাখবেন যে মাথায় রাখবেন আমাকে 72-এ 36 72-এর মধ্যে 60 পাইতে হবে পাস করতে হইলে। এই টার্গেটে পরীক্ষা দিতে যান, 60-এর কম পাইলে ফেল। ওকে, তাহলে পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আপনারা এই যে স্ট্র্যাটেজি বানান যে এই মার্কস গুইনা গুইনা স্যার এই কয় নাম্বার হইলে পাস, এটা বাজে স্ট্র্যাটেজি, এইভাবে স্ট্র্যাটেজি করতে হয় না। স্যার এরপরে ফেল করে স্যার আপনার ওই মানে 28 নাম্বার তো গেছে গা, ওটা শেষ। আপনি এখন 72-এর স্ট্র্যাটেজি করবেন যে অপটিমাম, মানে 72 আমি সর্বোচ্চ কত পাইতে পারি, এটা হবে আপনার টার্গেট, সর্বোচ্চ কত পাইতে পারি। এখন ধরেন আপনার ইয়ে আছে সিডিতে আছে ধরেন 25, আপনার পাস করতে লাগে 15, তাহলে কি আপনি 15 টার্গেট করবেন? আচ্ছা আমার 15 পাইলে কোনো মতে চলে হয়ে যাবো, বাকিটা আর এইভাবে তো পরীক্ষা দেয়? জি স্যার। এটা উচিত না, এভাবে পরীক্ষা দেওয়া উচিত না। আচ্ছা এ প্লাস পাবে কিনা তাদের জন্য আমি বলি যে টার্গেট 60-60 উপরে রাখো। সিজি পরীক্ষা প্রশ্ন দিব আমি, যে পার্ট এর কিছু খাতা বাকি আছে আমি এগুলা রেডি করতেছি, ওগুলা ধরো কালকে রাতে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, হয়তো রাতের দিকে তোমরা পাবা ইনশাল্লাহ। মানে এত বেশি মানে যাই হোক, মানে অনেক ধরনের হ্যাসেলের কারণে একটু ডিলে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আর আর কোনো পড়ালেখার প্রশ্ন আছে কিনা? আর যদি সিটি কোশ্চেন নিয়ে আমি আর না যাই, কারণ সিটি কোশ্চেনে যা ছিল ওগুলা তোমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে, তোমরা আশা করি পারবা। তারপরও যদি কারো সিটি কোশ্চেনের ইয়ে লাগে, মানে ধরো যে এটা বোঝা লাগে যে স্যার ওই ধরনের কোশ্চেন কি করবো, স্যার আসসালামু এটা একটু আলাইকুম। করে দেন, এরকম হইলে তরে আমি আজকে আর মনে হয় না পারবো, ঠিক আছে? এটা পরে কোনো এক সময় করতে হবে।
কালকে স্যার স্যার আলাদা করে ডিসকাশন 2 এর স্যার ওই যে বলছিলেন কোন দেশ এই পরিমাণ উৎপাদন করতে পারবে কিনা ওই ম্যাথটা একটু বুঝাই দিবেন। আচ্ছা আচ্ছা, আমি এটা তাহলে একটু এখান থেকে স্লাইড থেকেই দেখানো যাবে, এটা বলে দিচ্ছি। প্রশ্নটা ছিল এরকম যে কিউমুলেটিভ মানে সামষ্টিক উৎপাদন, সামষ্টিক উৎপাদনের কি হয়, মানে যখন স্পেশালাইজেশন হয়, স্পেশালাইজেশনের ফলে সামষ্টিক উৎপাদন বাড়ে, এটা বুঝাও। তো এটা খুব সহজ, দেখেন ট্রেডের আগে সামষ্টিক উৎপাদন, হুইটের সামষ্টিক উৎপাদন ছিল 35, খেয়াল করেন ইউএসএ এবং ইউকে মিলে মোট হুইট উৎপাদন করতেছে 35। স্পেশালাইজেশন করার ফলে মোট হুইট উৎপাদন হইতেছে 45 আর আড়াই 47.5, 35 থেকে 47.5 মোট হুইটের উৎপাদন বাড়ছে। আবার যখন আপনার এই ক্লথ উৎপাদন হচ্ছে, দেখেন এই ট্রেডের আগে মোট ক্লথ হইতেছে 10 আর 25 35, কিন্তু স্পেশালাইজেশনের পরেই হয়ে যাচ্ছে সেটা 42.5। তাহলে কিউমুলেটিভ প্রোডাকশন বেড়ে যায় যখনই দুইটা কান্ট্রি স্পেশালাইজেশন করে, এবং এটা তো এখানে শুধু পার্শিয়াল স্পেশালাইজেশন হয়েছে, ফুল স্পেশালাইজেশনের ক্ষেত্রেও কিন্তু এটা বাড়বে। ফুল স্পেশালাইজেশনের ক্ষেত্রেও একটা কান্ট্রি অনেক বেশি উৎপাদন করে, তার ফলেই সে ট্রেড করার পরেও তার বেনিফিট হয়। এটাই হচ্ছে মেইন বিষয়টা আর কি। আর কোনোটা? স্যার ওই যে এটা ম্যাথ ছিল আপনি বলছেন পরে করেন। আর একটা জিনিস, ও আচ্ছা, আমি বলছিলাম যে একটা কান্ট্রি ধরেন উৎপাদন এরকম, আচ্ছা আমি এটা এই যে এই উদাহরণ থেকেই দেখাই দিই। হ্যাঁ, এই প্রশ্নটাই তো আপনাকে যদি আমি প্রশ্ন করি যে হচ্ছে ইউএসএ 45টা হুইটের সাথে 10টা ক্লথ উৎপাদন করতে পারবে কিনা, প্রশ্নটা হচ্ছে এইটা যে ক্যান ইউএসএ প্রডিউস 45 হুইট অ্যান্ড 10 ক্লথ, এই কম্বিনেশনটা প্রডিউস করা ইউএস এর জন্য পসিবল কিনা, এটা হচ্ছে কোশ্চেন। এখন দেখেন পিপিএফ এর উপরের যে কোনো পয়েন্ট ইউএস এর জন্য পসিবল, ওকে, যে কোনো পয়েন্ট পসিবল। এই পয়েন্টটা কি পিপিএফ এর উপরে নাকি বাইরে, এটা আমাকে দেখতে হবে। তো এটা গ্রাফেও বোঝা যায়, আবার গ্রাফ ছাড়া ক্যালকুলেশন করা আরো ভালো। ক্যালকুলেশন কিভাবে করবে, এখানে আমার রিসোর্স বলে দিছিল 40 ঘন্টা, তাই না? 40 আওয়ার ছিল, মনে পড়ে কি আপনাদের? 40 আওয়ারের মধ্যে 40 আওয়ারই যদি হুইট উৎপাদন করে তাহলে 60টা হুইট হইতো। এখন 45টা হুইট উৎপাদন করার জন্য ঘন্টা কত লাগবে? ঘন্টা লাগবে 30। আপনি হিসাব করে দেখেন ঐকিক নিয়মে যে 45টা হুইট যদি উৎপাদন করতে চায় তাহলে 30 ঘন্টা লাগবে। আচ্ছা 30 ঘন্টা চলে গেছে, বাকি আছে কত? বাকি আছে 10 ঘন্টা। তো 10 ঘন্টা এসে কয়টা ক্লথ উৎপাদন করতে পারে এটা দেখবেন। 40 ঘন্টায় এসে উৎপাদন করতে পারে 20টা ক্লথ। 40 ঘন্টায় 20টা, 10 ঘন্টায় তাহলে কয়টা? কয়টা পারে? 5টা না? 5টা স্যার। তার মানে কি 10টা তার পক্ষে উৎপাদন করা সম্ভব? না স্যার। না স্যার, সম্ভব না। এই কারণে এই কম্বিনেশনটাই তার পক্ষে সম্ভব না। বা আপনি উল্টা হিসাবও করতে পারতেন যে 10টা ক্লথ উৎপাদনের জন্য তার 20 ঘন্টা সময় লাগে, বাকি থাকে 20 ঘন্টা, বাকি 20 ঘন্টায় সে উইট উৎপাদন করতে পারে 30টা, মানে 45টা করতে পারে না। তাইলে এই কম্বিনেশনটা তার জন্য পসিবল না। আর যদি পসিবল হয় তাহলে অঙ্ক এভাবে মিলে যাবে। এটাই দেখাইতে চাইছিলাম, এটা একটা ডিফারেন্ট জিনিস আর কি। স্যার যেটা ম্যাথ ছিল আপনি বলছেন পরে করে দিবেন। কোন ম্যাথ? এরকমটা কি পরীক্ষায় আসতে পারে? আসতেও পারে, এটা তো ছোট জিনিস, উৎপাদন করা সম্ভব কিনা। এখন যেটা কম্পিটিটিভ দেখেন মার্কেট, কম্পিটিটিভ কি? মার্কেটের। কম্পিটিটিভ মার্কেটে বলো, তুমি প্রশ্ন বলো। স্যার a profit maximizing firm is in a competitive market is currently producing 100 units of output. আচ্ছা দাঁড়াও, মানে প্রফিট ম্যাক্সিমাইজিং কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্ম কোয়ান্টিটি কত উৎপাদন করতেছে? 100। আচ্ছা, কোয়ান্টিটি হইতেছে 100, কিউ ইকুয়ালস টু 100, তারপরে এভারেজ রেভিনিউ হচ্ছে তার 10, এভারেজ রেভিনিউ হইতেছে 10, ওকে, এভারেজ টোটাল কস্ট 8, এটিসি 8, তারপরে ফিক্সড কস্ট 200। আচ্ছা, ফিক্সড কস্ট 200, তারপরে এখান থেকে স্যার বলছে যে ফার্ম হচ্ছে প্রোডাকশন ইনক্রিজ বা ডিক্রিজ করবে কিনা। আচ্ছা, এইটার জন্য হ্যাঁ ফাইন, এটার জন্য ফার্স্টে তোমাকে বাইর করতে হবে প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন। হ্যাঁ, প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি পি ইকুয়ালস টু এমসি তোমাকে বাইর করতে হবে। তাইলে এখন
এই ভ্যালু থেকে তুমি যদি চিন্তা করো, এখানে এমসি দেওয়া আছে? স্যার এমসি দেওয়া নেই। এমসি দেওয়া নাই না? আচ্ছা, এটা তো কম্পিটিটিভ ফার্ম বলছে তাই না? জি স্যার। এটিসির ভ্যালু 8 এভাবে দেওয়া আছে, ইকুয়েশন নাই? ইকুয়েশন দেওয়া নেই কোনো। ইকুয়েশন না দেওয়া থাকলে তো একটু ভেজাল। তোমার পি ইকুয়ালস টু এমসি যে তুমি বাই করবা, এখানে পিটা হচ্ছে তোমার, স্যার পিটা তো এভারেজ রেভিনিউটা। এটা তো ওই না, এভারেজ রেভিনিউ হচ্ছে তোমার 10 ধরতেই পারবা তুমি, সমস্যা না, কিন্তু স্যার এমসিটা। এখানে তো স্যার এমসি যদি ইকুয়েশন দেওয়া থাকতো তাহলে তো স্যার আমরা হচ্ছে কোয়ান্টিটিটা বের করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার যেহেতু এখানে মানে মার্জিনাল কস্ট নেই, তখন স্যার আমরা এভাবে বলতে পারি না যে স্যার পি ইজ গ্রেটার দেন, যদি মার্জিনাল কস্ট হয় তাহলে ইনক্রিজ করবে, আর যদি হচ্ছে পি ইজ লেস দেন মার্জিনাল কস্ট হয় তাহলে হচ্ছে প্রোডাকশন ডিক্রিজ করবে, এইভাবে একটা হ্যাঁ, সিদ্ধান্ত দেওয়া এমসি যদি বের করা না যায় সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো, সেটা বলতে পারো, কিন্তু এটা এমসি বের করা যাবে কিনা এটা আমি চিন্তা করতেছি। এটা কি আগের কোনো কোশ্চেনে ছিল নাকি কোত্থেকে পাইছো এটা? জি স্যার, প্রিভিয়াস আগে একটা ইয়ারের কোশ্চেন কোশ্চেন। ছিল স্যার। এটা স্যার হচ্ছে কোশ্চেন 2022-এর 3-1 আসছিল স্যার। 22-এর 3-1 না? স্যার এই আরেকভাবে ইনফরমেশন বলা যায় না এতটুকুই স্যার? ছিল? জি স্যার, এটাই ছিল যে 22-এর 3-1-এর 3 নম্বর কোশ্চেনের সি। আচ্ছা ফাইন, স্যার এখান থেকে আমরা বের করতে পারবো, দাঁড়াও। এটিসি যদি এটা হয়, টিসি কত? টিসি কত হবে বলো তো? 800 হবে 800 স্যার। হবে, 800। হ্যাঁ, 800। 800 হবে। 800 হবে? স্যার কিউ দ্বারা গুণ করতে হবে স্যার, হ্যাঁ, কিউ অ্যাকচুয়াল দ্বারা গুণ করতে হবে। এভারেজ না, টোটাল কস্ট কে কিউ দিয়ে গুণ সেটা করলে টোটাল কস্ট আসবে। সেটা তো গুণ করবা ঠিক আছে, কিন্তু আমরা যদি মানে এমসি বের করার টার্গেট আর কি, মানে এটাকে আমরা তো 8 কিউ বলতে পারি নাকি? জি স্যার। জি স্যার বলা যায়। জি স্যার, এখানে একটা সমস্যা হয়েছিল যে স্যার এটা তো টোটাল কস্ট, টোটাল কস্টের মধ্যে তো স্যার ফিক্সড কস্ট মানে ইনক্লুড করা থাকে, কিন্তু এখানে আবার দেওয়া আছে হ্যাঁ, যে আগে ফিক্সড কস্ট 200। এটা হচ্ছে একটা সমস্যা করছে। এটিসি। আচ্ছা দাঁড়াও, তোমাদের কবের কোশ্চেন এটা? স্যার 2022-এর 3-1। আচ্ছা আমি এটা পাই কিনা একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, যারা মানে চলে যাইতে চাও কিন্তু যাইতে পারো, আজকে কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স নাই। কেউ আবার বসে থাকো না, যাদের কোশ্চেন আছে তারা শুধু থাকো। স্যার এখানে মার্জিনাল কস্ট জিরো বলা যায় না? না কেন, আন্দাজে জিরো বলবো কেন? স্যার আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে তো স্যার কনস্ট্যান্টের ভ্যালু জিরোই আসবে। হ্যাঁ, এইটা করবা কিনা সেটা বিষয়, দাঁড়াও ওইটা আসতেছি। ডিফারেন্সিয়েশন করে জিরো আসবে কিনা। 22-এর প্রশ্ন ছিল ওটা, ফাইনাল এক্সাম 22 নাকি? 22-এর 3-1 বলছিলা? স্যার 22-এর 3-1 3 22-এর নম্বর কোশ্চেনের 3 নম্বর কোশ্চেন স্যার, 3C। 3-এর সি? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। A profit maximizing farm in a quantity market is currently producing 100 units of output. It has an average revenue of 10, average cost of total cost of 8, fixed cost of 200. Find out its profit. আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। Average revenue of 10. Average revenue of 10, হ্যাঁ, average revenue of 10 fine. Average total cost ATC equals to fixed cost হচ্ছে 200। হ্যাঁ, আচ্ছা, এটা যে কেমনে করে, এটা একটা সুন্দর সিস্টেম আছে। আহ, আচ্ছা কই ছিলাম আমরা? তাহলে হচ্ছে
কেউ কি সলভ করছো এখন পর্যন্ত? এটা কি কেউ করছো? হ্যালো? স্যার এটা সলভ করতে পারি না স্যার এটা। আচ্ছা, আচ্ছা এইখানে আহ এইটিসি হচ্ছে এইটিসি ইকুয়ালস টু স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। ওয়ালাইকুম স্যার সালাম। আমরা কি এভাবে বলতে পারি যে ইফ এমসি ইজ লেস দ্যান 10 তাহলে হচ্ছে আমরা প্রোডাকশন ইনক্রিজ করব, আবার যদি এমসি বিগার দ্যান 10 হয় তাহলে হচ্ছে আমরা ডিক্রিজিং করব। কারণ আমরা তো এখানে এমসিটা ইকুয়েশন আলটিমেটলি পাচ্ছি না, যেভাবে বলে দিয়ে রাখি স্যার। এখানে খুব সম্ভবত সেটাই হবে, সেটাই হবে। আহ কারণ এখানে আগে প্রফিটটা, প্রশ্নে আমি যেটা দেখছি, আগে প্রফিটটা বের করতে বলছে, আর তারপরে বলছে যে ফার্মের প্রোডাকশন ইনক্রিজ ডিক্রিজ করা উচিত কিনা। সো যেহেতু যদি আমরা কোনোভাবে এমসি বের করতে না পারি, সেক্ষেত্রে আমাদের ওইটাই বলতে হবে যে যদি প্রাইস গ্রেটার দেন এমসি হয় সেক্ষেত্রে প্রোডাকশন বাড়াবে, প্রাইস লেস দেন এমসি হইলে প্রোডাকশন কমাবে। এটা বলা ছাড়া উপায় নেই। আমি এতক্ষণ চিন্তা করতেছিলাম যে কোনোভাবে এমসিটা আনা যায় কিনা। যদি না যায় তাহলে এরকম আমি দেখবো না, আমি অঙ্কটা ভালো করে আবার দেখবো। যদি এমসি বের করা যায় আমি জানাবো না তোমাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি না থাকে, কেউ যদি মানে আর এক্সট্রা কিছু জানতে চাও, কালকে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, বা হচ্ছে স্যার স্যার এক্সট্রা 2 টাইম মিনিট চাইলে স্যার। আবার আর এখানে নিতে পারো। প্রফিট বের করে বলা যায় না স্যার যে প্রফিট ইজ ইকুয়ালস টু, স্যার প্রফিট বের করে যদি আমি বলি যে স্যার প্রফিটটা যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে মানে ইনক্রিজ করবে কিংবা ডিক্রিজ করবে এরকম না, মার্জিনাল কস্ট বেরই প্রফিট করলাম না। প্রফিট না, নর্মালি প্রফিট দেখে আমরা প্রোডাকশন ডিসাইড করি না। আমরা হচ্ছে ওই যে পি কস্ট এমসির যে কন্ডিশন এখানে গ্রাফে ছিল, তোমাদের স্লাইডের গ্রাফের মধ্যে দেখো যে প্রোডাকশন ডিসিশন কিভাবে নেয় একটা ফার্ম। সো প্রোডাকশন ডিসিশন নিতে হইলে ওই গ্রাফের ওই পোর্শনে আসতে হবে, পি কস্ট এমসির যে পজিশন। এটা ডানে গেলেই সবসময় আমরা প্রোডাকশন কমাইতে চাইবো, বামে থাকলে অবশ্যই প্রোডাকশন বাড়াইতে চাবো। হুম, জি স্যার। স্যার আমার একটু কনফিউশন ছিল স্যার, ওই যে বলো। আপনার আমার যে রেঞ্জটা থাকবে, ওই রেঞ্জটা থেকে আমি কিভাবে হচ্ছে বুঝবো যে কোন দেশের লাভ হচ্ছে আর কোন দেশের লস হচ্ছে, এটা স্যার একটু যদি দেখাই দিতেন স্যার। রেঞ্জ থেকে লাভ লসের বিষয়টা তুমি দেখবা হইলো ওই যেই দেশ এক্সপোর্ট করতেছে ওই দেশের জন্য রেঞ্জ করবা, তাইলেই বুঝবা। দাঁড়াও দেখাই। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল যে স্যার আমরা রেঞ্জ কে মানে স্যার যেটার প্রাইস সেটারে মানে স্যার যেটার দাম সেটারে আমরা হচ্ছে স্যার একটা ভ্যালুতে গুণ করি, তা এই কোন ভ্যালুতে গুণ করব এটা কিসের উপর ডিপেন্ড করে বা কি দেখে গুণ করব সেটা একটা বলছিলেন। ধরো রেঞ্জটা হইতেছে 1x ইজ লেস দেন 0.65, আর এইদিকে হচ্ছে ধরো 1.5, এরকম একটা রেঞ্জ তোমার আসছে। হ্যাঁ, এটা ধরো, এটা ধরো ওয়াই, ঠিক আছে, এটা ওয়াই। তাহলে এখন এই রেঞ্জের মধ্যে তোমার ধরো এক্সচেঞ্জ রেট দিয়ে দিছে যে 200x ফর 300y, এটা বেনিফিশিয়াল হবে কিনা। তুমি কেমনে বাই করবা? তো এখন ফার্স্ট অফ অল এখানে বলে দিছে 200x এর জন্য 300y। তুমি বাইর করছো যে এক্স এর জন্য রেঞ্জটা হবে এত ওয়াই এর বেশি এত ওয়াই এর কম, 65y এর বেশি 1.5y এর কম। তাহলে এখন এইখানে এক্সচেঞ্জ রেটের মধ্যে এক্স কত আছে? 200x। তাহলে তুমি 200 দিয়ে গুণ করবা। তুমি যদি ওয়াই এর জন্য রেঞ্জ বাইর করতা তাহলে 300 দিয়ে গুণ করতা। তাহলে 200 দিয়ে গুণ করো, কত হবে? 200 দিয়ে গুণ করলে আসতেছে এখানে 300,
আর এদিকে কত আসতেছে? 130 নাকি? আচ্ছা, তাইলে এখন এই যে 200 এর সাথে ট্রেড করা যাবে 130-এর বেশি, 300-র কম। তা আমার এক্সচেঞ্জ রেটটা হচ্ছে 300, 300-র কম হওয়ার কথা, তাহলে 300 হয়ে গেছে, তার মানে এটা বেনিফিশিয়াল চলে হবে যাবে না, একটা কান্ট্রির জন্য হবে না। কার জন্য হবে না? সরি, এখানে আমি ওয়াই লিখে ফেলছি, এটা এক্স হবে। সো এখন তুমি যদি দেখো যে কান্ট্রি এক্স এক্সপোর্ট করতেছে, এই বেটা এক্স 200টা দিয়ে 300টা ওয়াই পাইতেছে, ঠিক আছে? তাইলে তাইলে হচ্ছে সো এইখানে জিনিসটা যেটা দেখতে হবে যে এই যে এক্স, এক্স এর বদলে 1x এর বদলে তার চাহিদা কত ছিল। তো তার 1x এর বদলে চাহিদা যদি 0.65 হয়, যে আমি 0.65 এর বেশি পাইলেই খুশি, যেহেতু সে এক্সপোর্টার, হ্যাঁ, সে 1x এর বদলে 0.65 এর বেশি পাইলেই খুশি। সো সে 130-এর বেশি পাইলেই খুশি, তার মানে এখন সে 300 পাইতেছে, 200 দিয়ে 300 পাচ্ছে, তার ব্যাপক লাভ হইতেছে। কিন্তু অন্যদিকে যে বেটা ওয়াই, যে ওয়াই উৎপাদন করতেছে, সাপোজ ওয়াই এর জন্য প্রাইসের রেঞ্জটা একটু অন্যরকম, ধরো 1y, এটা রেঞ্জটা এমন ভাবে আসছে যে তুমি হচ্ছে দেখতেই পাইতেছো যেটা রেঞ্জের মধ্যে নাই, তখন ওই কান্ট্রির জন্য হইতেছে লস, ঠিক আছে? সো এটা ওই রেঞ্জ দেখে মোটামুটি বোঝা যায়। আমি এখানে আমার কাছে ইয়ে নাই, ওই কি বলে রাইটিং প্যাড নাই, এই কারণে লিখতে ভেজাল হইতেছে। আচ্ছা, কনফিউশন আছে কারো স্টিল? স্যার এইখানে যেমন 200x ফর 300y বলে দিছে স্যার, এটা যদি না বলা থাকে, জাস্ট বলে যে হচ্ছে টার্মস অফ ট্রেডটা বেনিফিশিয়াল কিনা, তখন হ্যাঁ, স্যার আমি যে ভ্যালুতে গুণ দিব সেটা কি মানে কোন রেঞ্জের উপরে বা কিসের উপর ডিপেন্ড করে গুণ দিব? আচ্ছা, গুণ দিবা হচ্ছে তোমার ওই যে অ্যাক্সিসের ভ্যালুগুলার উপরে। স্যার বুঝি যেমন না, তো আরেকটা যদি বলেন বলি স্যার। বলি ধরো, ধরো এরকম আছে যে এখানে হচ্ছে 300 আর এদিকে হচ্ছে 500, 500 300 এরকম করে, হুম, এই ভ্যালুটাই 500 আর এইটা 300। তো এখন ধরো এখানে স্পেশালাইজ করছে, এটা হচ্ছে স্পেশালাইজ প্রোডাকশন। তাইলে এখন তুমি যখন ওর ভ্যালুকে গুণ দিবা, ধরো এটা হচ্ছে 500x, তো তুমি এক্স এর রেঞ্জ বাইর করছো যে 1x ইকুয়ালস টু এত এত সামথিং সামথিং। তো তুমি যখন গুণ দিবা তখন দেখবা যে গুণটা যেন 500-র কম হয়, ঠিক আছে? তুমি তুমি তখন 300 দিয়ে গুণ দিতে পারো, 400 দিয়ে দিতে পারো, 200 দিয়ে গুণ দিতে পারো, বুঝতে পারছো? তখন জি স্যার। এই যে যে স্পেশালাইজ যে করছে, এক্সপোর্ট করবে, তার সর্বোচ্চ ভ্যালুর কম যেন হয়, জি স্যার। এটা দেখে স্যার দিবা। তার মানে হচ্ছে যার স্পেশালাইজেশন সে এক্সপোর্ট করবে, আর যে এক্সপোর্ট এক্স্যাক্টলি, করবে সে কি পরিমাণ প্রোডাকশন হাইয়েস্ট প্রোডাক্ট করতে পারবে সেটা থেকে কম হলেই হচ্ছে। সেটা থেকে কম হইলে হবে। জি স্যার। আচ্ছা, আর কিছু আর কিছু? হ্যালো, আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার হচ্ছে যে আপনি স্যার একটা ক্লাসে একদিন করেছিলেন যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ ছিল, মানে হচ্ছে যে আর্জেন্টিনা ব্রাজিলের একটা ম্যাচ ছিল। বলো বলো। তো স্যার ওইখানে মানে আমাদের রেঞ্জ যেটা থাকে, সো রেঞ্জটা কি আমাকে দুইটাই দিতে হবে নাকি একটা? মানে ধরেন আমি একটা মানে রেঞ্জ, যে কোনো একটা রেঞ্জ। আমি তো এটা ক্লাসে বারবার বলছি, যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে রেঞ্জ করবা। আচ্ছা, মানে অনেক সময় স্যার কি হয় যে মানে আমার যদি আমি মাঝখানে ম্যাঙ্গো রাখি, আমার যদি মানে ম্যাঙ্গো সেলের যদি কিছু হয়ে যায়, আমি ম্যাঙ্গো সেল করব আর এখান থেকে হচ্ছে বানানা এখান থেকে আমি এক্সপোর্ট করব, তখন দেখা যায় যে মানে একটা রেঞ্জ চেঞ্জ আসে। চেঞ্জটা কেমন মানে? রেঞ্জে ঠিক আছে, রেঞ্জের ভ্যালুটা মানে তুমি মাল্টিপ্লাই করার পরে একটু মানে দুইটা রেঞ্জের দুই পাশের ভ্যালু দুই রকম হবে, সেটা সমস্যা না। কিন্তু এক্সচেঞ্জ রেট, একই এক্সচেঞ্জ রেট তুমি দুইটা থেকেই পাবা। আচ্ছা দুই প্রোডাক্ট দিয়ে রেঞ্জ বাইর করলে দুই রকম হবে, এটা স্বাভাবিক। আচ্ছা স্যার, তাহলে একটা দিয়ে হ্যাঁ, যে কোনো একটা দিয়ে করলেই এক্সচেঞ্জ রেট একই আসবে। স্যার আর কিছু? সিটির কোশ্চেনটা যদি একটু দিয়ে দেওয়া যেত। বুঝি নাই। সিটির কোশ্চেনটা স্যার, আমরা যেইটাতে সিটি দিয়েছি সিটির কোশ্চেনটা যদি কোশ্চেন একটু দিয়ে কি দেন। কি করবা? স্যার সিটির কোশ্চেনটা যদি দেওয়া যেত আর কি, তাহলে
ও মানে কোশ্চেন দিব না, কোশ্চেন দেওয়া যাবে না, মানে এটা যদি তুমি মানে ইয়ে করতা, মানে কোশ্চেন কি বলে যে সলিউশন যদি দরকার হয়, যে মানে বা সলিউশন বলতে কোনো অঙ্ক যদি বোঝা দরকার হয়, তাইলে সেটা আমি হয়তো করে দিতে পারতাম সময় থাকলে। 2 ঘন্টা চলে গেছে, তোমাদের এত প্রশ্ন থাকবে আমি এটা বুঝি নাই। আমি ভাবছিলাম আমি হচ্ছে বোর্ড টোড রেডি করে রাখছিলাম, হয়তো একটা দুইটা অঙ্ক তোমাদের কনফিউশন যেখানে থাকে ওটা দেখাই দিতাম আর কি। এখন তো ওটা যদি লাগে সেটা আমাকে জানায়ও মেসেজ করে, আমি হয়তো আহ ইয়ে বা কালকে কোনো এক সময় দেখাই দেওয়ার চেষ্টা করতে পারি যদি লাগে। আই হোপ লাগবে না। তোমরা যে যেভাবে কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, সিজি কোশ্চেন আর দরকার নাই। ইটস এনাফ ইনাফ। ফাইনাল কোশ্চেনের এত কোশ্চেন তোমরা সলভ করতেছো, ওইটাই এনাফ। আর প্যারা নিও না, নিজেদের উপর আর প্রেশার নিও না। হয়ে গেছে। আর কোনো কিছু বলবো তোমরা? না বললে রাখি। না স্যার, নাই কিছু আর। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো, ভালো পরীক্ষা দাও, দোয়া থাকলো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।